ফেলে দেওয়া হচ্ছে, কিন্তু সে তার মতো করে কিন্তু শিখে নিচ্ছে। হ্যাঁ, জলে নামলে তবে তুমি সাঁতার তাই সেই জন্য আমি তো অনেক লুসিডলি বলবো, অনেক কিছু বলবো। রিসার্চের যে টপিকগুলো নিয়ে রিসার্চ করতে হয় আলটিমেটলি বা প্রজেক্ট করতে হয়, তুমি দেখবে তার আগের কিছুই তুমি জানো না। রিসার্চ মানে তো ফ্রন্টিয়ার জায়গাটা, সেই ফিল্ডের আগেরটা তুমি কিছুই জানো না, কিন্তু লোকে রিসার্চে ঢুকে রিসার্চ করে ফেলছে। মানে তোমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো তুমি দেখবে একটু চেষ্টা করলে শিখে নিতে পারো। হ্যাঁ, এবার আমরা যেহেতু মানে যতটা বড় সায়েন্টিস্ট তার তুলনায় আমরা যেহেতু মূলত টিচার, আমাদের সবসময় একটা ফেঁদে কষার একটা ইচ্ছা থাকে যে ঠিক আছে ভিত তৈরির মতো আর কি। ঠিক আছে, মানে 3 নম্বর লেকচারটা 1-2 জানলে তবে 3 নম্বর তুমি বুঝতে পারবে, 1-2-3 জানলে তবে 4 নম্বর বুঝতে পারবে। সেই রেসপেক্টে তুমি ভাবতে পারো যে 1 থেকে 10 জানলে তবে তুমি 11 নম্বর বুঝতে পারবে। কিন্তু কোয়ান্টাম মেকানিক্সটাকে না দেখবে এই আপ টু, ধরো যে কথাগুলো আমি বলছি, ধরো ফটো ইলেকট্রিকের, ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি, হাইসেনবার্গ আনসারিটি প্রিন্সিপাল, দেখো তুমি 11-12 পড়েছো, 11-এর অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যেও পড়েছো, 12-এর মডার্ন ফিজিক্সের মধ্যেও পড়েছো, বোর্ড থিওরি এগুলো পড়েছো। তাহলে আমাদের তো প্রথম থেকে 8টা ক্লাস যেখানে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা বলা হয়, সেগুলো তুমি তো অলরেডি জানো। মানে এমন তো নয় যে একদম কথাগুলো তোমার অজানা। এইটা আবার তুমি যখন অ্যাটমিক স্ট্রাকচারে ক্লাস 11-এ অ্যাটমিক স্ট্রাকচার, এবং তুমি এই গ্র্যাজুয়েশন পড়ার সময় ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার যে সেমিস্টারে ছিল, তো সেই সেমিস্টারে তোমাদের যেমন সেকেন্ড সেমিস্টারে ছিল, সেখানে যে অ্যাটমিক স্ট্রাকচার ছিল, সেখানে দেখবে তোমার ওয়েভ ফাংশন, হ্যাঁ এইসব ওয়েভ ফাংশন, তার অ্যাকসেপ্টেবিলিটি ক্রাইটেরিয়া, ওয়েভ ফাংশনের মডিউলাসের স্কয়ার যে প্রবাবিলিটি ডেনসিটি দেয়, হ্যাঁ এইগুলো তুমি অলরেডি কিন্তু জানো। আমি এইখান থেকে ক্লাসটা শুরু করাটা, আমি সাহসটা দেখাচ্ছি, তার কারণটা হচ্ছে এর আগে যে জিনিসগুলো ছিল সেগুলো তোমার 11-12 এবং ইনঅর্গানিককে যে অ্যাটমিক স্ট্রাকচার পড়ে তার মধ্যে থেকে অলরেডি তোমার জিনিসগুলোকে বলা আছে, সেজন্য একদমই তোমার অসুবিধা হবে না কিছু। চলো তাহলে আমি শুরু করি, ঠিক আছে? আচ্ছা, আজকে যেটা নিয়ে, আচ্ছা আমি তার আগে বলে নিই যে পস্টুলেট 1 নিয়ে যে আলোচনা হয়েছিল, পস্টুলেট 1টা তুমি 2টো ক্লাস ধরে বলেছিলাম, সেখানে কি কারো কিছু অসুবিধা আছে সেটা বলে না। শারমিনা কোন? না না, তোদের না, তোদের না, যারা মানে ক্লাসটা করেছিল 9 নম্বর 10 নম্বর ক্লাস যেটা নিয়েছিলাম, তাতে কি কারো অসুবিধা আছে শারমিনা? কোনো প্রবলেম আছে? 10 নম্বর পিডিএফটা দিলে ভালো হয়, সেটা আমি পিডিএফ দেখে পড়েছি। ও আচ্ছা আচ্ছা, ওটা দেওয়া হয়নি। না স্যার। আচ্ছা আচ্ছা, দিয়ে দেবো দিয়ে দেবো, হ্যাঁ দিয়ে দেবো। মানে যেখানে ওই প্রচুর ওয়েব ফাংশন, তার অ্যাকসেপ্টেবিলিটি ক্রাইটেরিয়াগুলো বলা ছিল, ছবি টবি এঁকে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আচ্ছা, ওটা দিয়ে দিচ্ছি, আমি দেওয়া হয়নি ওটা খেয়াল না, ওটা দিয়ে দিচ্ছি। তো চলো, তাহলে আজকে আমরা যেটা আলোচনা করতে চাইছি, পার্ট 1 টু ডিসকাস টুডে আচ্ছা, আজকে একটা নতুন জিনিস মূলত শুরু হচ্ছে, সেটা হচ্ছে সেইভাবে যদি বলো, এটাকে বলতে পারো তুমি অপারেটর অ্যালজেব্রা। মানে অপারেটর নিয়ে কথাবার্তা বলা হবে, অপারেটর অ্যালজেব্রা। হ্যাঁ, প্রথমে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট ছিল, তারপর অ্যাকচুয়ালি মেকানিক্সটাকে ডেভেলপ করতে হবে, যে মেকানিক্সটাকে বলা হচ্ছে অপারেটর অ্যালজেব্রা। আচ্ছা, সেই অপারেটর অ্যালজেব্রাটাকে পড়তে গেলে তোমাকে শুরুটা করতে হবে কোয়ান্টাম মেকানিক্সের যে অনেকগুলো পস্টুলেট আছে, এই পস্টুলেট 2 থেকে শুরু করতে হবে, তারপরে পস্টুলেট 3 আসবে, পস্টুলেট 4 আসবে। এই 3টে জায়গাতেই কিন্তু অপারেটর অ্যালজেব্রা নিয়ে ডিসকাশনসটা আছে। অপারেটর অ্যালজেব্রা এবং তার সিগনিফিকেন্স, এই সিগনিফিকেন্স গুলোকে বুঝতে গেলে তোমার তো কোয়ান্টাম মেকানিক্সের যে 5টা পস্টুলেট আছে, পস্টুলেট 1 নিয়ে আমরা আলোচনা করেছিলাম, পস্টুলেট 2, 3, 4, তার মধ্যে কিন্তু অপারেটর অ্যালজেব্রা এবং তার সিগনিফিকেন্স গুলো আলোচিত হবে। এবং এই আলোচনার মধ্যে অবভিয়াসলি যেগুলো আসবে, তোমার অপারেটর কি, অপারেটরগুলো লিনিয়ার হতে হয়, তার অ্যাকচুয়ালি মানে কি, হারবিশন অপারেটর বলতে আমি কি বুঝছি, অপারেটর দিয়ে বিভিন্ন রকমের কমিউটেশন রিলেশনস আছে, ইত্যাদি ইত্যাদি। এই অপারেটর থেকে তুমি কেমন করে অ্যাভারেজ ভ্যালু বের করতে পারো, তো অপারেটর আইগেন ভ্যালু বলতে আমি কি বুঝছি, অ্যান্ড সো অন। এই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু এর মধ্যে আলোচিত হবে। আচ্ছা, এবারে যেটা কথা, আমরা যখন কোয়ান্টাম মেকানিক্সের পস্টুলেট 1টা পড়েছিলাম,
এই পস্টুলেট ওয়ানে কি বলা হয়েছিল যে ফর এভরি কোয়ান্টাম মেকানিক্যাল স্টেট দ্যার ইজ এ ওয়েভ ফাংশন, যে ওয়েভ ফাংশনটা হচ্ছে উইদিন দ্য গিভেন ডোমেইন ফাইনাইট, সিঙ্গেল ভ্যালুড, কন্টিনিউয়াস উইথ ইস কন্টিনিউয়াস ফার্স্ট ডেরিভেটিভ। এবং সেই ওয়েভ ফাংশনের একটা ইম্পর্টেন্ট প্রপার্টি আছে, সেটা কি, সাই মডিউলাস স্কোয়ার বা সাই স্টার সাইটা প্রবাবিলিটি ডেন্সিটি রিপ্রেজেন্ট করে। আর ইন প্রিন্সিপল যদি কোনো একটা পার্টিকুলার সিস্টেমের জন্য তুমি ওয়েভ ফাংশন জানো, তাহলে সেই ওয়েভ ফাংশন থেকে তুমি সমস্ত কিছু বের করে আনতে পারো। আচ্ছা, এই যে বলা হলো যে কোনো একটা পার্টিকুলার সিস্টেমের জন্য যদি আমি ওয়েভ ফাংশন জানি বা স্টেট ফাংশনটা জানি, তা সেই ওয়েভ ফাংশন থেকে সব কিছু বের করতে পারা যাবে ইন প্রিন্সিপল, কিন্তু কি করে পারা যাবে, কি করে পারা যাবে সেইটার জন্যই কিন্তু তোমাকে পরের পস্তুলেটগুলো জানতে হবে। পস্তুলেট 2, 3, 4 এইগুলো কিন্তু তোমাদের জানতে হবে। তাহলে আমরা জাস্ট প্রথমে পস্তুলেট 2 এর স্টেটমেন্টটাকে লিখি, তারপরে আজকে পুরো ক্লাসটা জুড়ে সেই পস্তুলেট 2 এর যে স্টেটমেন্টটা দেওয়া হলো সেইটাকে এক্সপ্লেন করার চেষ্টা করব। দেখবো তার সবটা আজকে আমরা এক্সপ্লেন করতে পারছি না, তার একটা কিছুটা পার্ট আর কি আমরা এক্সপ্লেন করে ফেলতে পারবো। তাহলে আমি স্টার্টিংটা শুরু করি এইরকম ভাবে, পস্তুলেট 2 অফ কোয়ান্টাম মেকানিক্স। আচ্ছা, পস্তুলেট 2 এর স্টেটমেন্টটা প্রথমে লেখা যাক। সেটা বলা হচ্ছে যে ফর এভরি ক্লাসিক্যাল অবজারভেবল, ফর এভরি ক্লাসিক্যাল observable, there is a corresponding operator in quantum mechanics which is Hermitian. এটা একটা ফার্স্ট পার্ট। ফর এভরি ক্লাসিক্যাল অবজারভেবল দেয়ার ইজ এ করসপন্ডিং লিনিয়ার অপারেটর ইন কোয়ান্টাম মেকানিক্স হুইচ ইজ হারমিশিয়ান। আর তার সঙ্গে আরেকটা পার্ট থাকে, সেটা হচ্ছে যে আইগেন ফাংশন অফ হারমিশিয়ান অপারেটর, আইগেন ফাংশন অফ এ Hermitian operator forms a complete set. Eigenfunctions of a Hermitian operator form a complete set. তো এইটা হচ্ছে স্টেটমেন্ট অফ পস্তুলেট 2 অফ কোয়ান্টাম মেকানিক্স। আর এই যে স্টেটমেন্টটাকে বলা হয়েছে, এই স্টেটমেন্টে দেখো সব কথাগুলি কেমন হিব্রু টাইপের লাগছে। আমি কি কি জিনিস বুঝি না, দেখো অবজারভেবল বলতে কি সেটা আমি বুঝি না, ক্লাসিক্যাল অবজারভেবল বলতে আমি তাহলে কি বুঝবো, এবং ক্লাসিক্যাল অবজারভেবল কারা কারা সেগুলো বুঝতে হবে। আচ্ছা, এবারে এই প্রত্যেকটা ক্লাসিক্যাল অবজারভেবলের জন্য একটা করসপন্ডিং একটা অপারেটর আছে, অপারেটরের মানে তোমাকে বুঝতে হবে। ও সরি, এখানে একটা টার্ম একটু বলা হয়নি, এখানে একটা ওয়ার্ড ভুলে গেছি, করসপন্ডিং লিনিয়ার অপারেটর, এখানে একটা লিনিয়ার জুড়ে যাবে। করসপন্ডিং লিনিয়ার অপারেটর ইন কোয়ান্টাম মেকানিক্স, তাহলে অপারেটর কি সেটাকে বুঝতে হবে তোমাকে। আচ্ছা, কি কন্ডিশনে বা সেই অপারেটরগুলো লিনিয়ার সেটা তোমায় বুঝতে হবে। একটা অপারেটর হারমিশিয়ানের মানে তোমাকে বুঝতে হবে। আইগেন ফাংশনের মানে তোমাকে বুঝতে হবে। আইগেন ফাংশন অথবা হারমিশিয়ান অপারেটর যে কমপ্লিট সেট তৈরি করছে, কমপ্লিট সেটের মানে তোমাকে বুঝতে হবে। তার মানে এই যে স্টেটমেন্টটা বলা হয়েছে, সেই স্টেটমেন্টটার একটা ওভারঅল মানে করতে গেলে কিছু কিছু ইন্ডিভিজুয়াল টার্ম আছে, সেই ইন্ডিভিজুয়াল টার্মের মানেগুলো আমাকে প্রথমে পরিষ্কার করতে হবে, তবে তুমি ওভারঅল মানেটাকে করতে পারবে। তাহলে পস্তুলেট 2টা প্রথমে মুখস্থ করে ফেলো। কি বলা হচ্ছে না, ফর এভরি ক্লাসিক্যাল অবজারভেবল দ্যাট ইজ এ করসপন্ডিং লিনিয়ার অপারেটর ইন কোয়ান্টাম মেকানিক্স হুইচ ইজ হারমিশিয়ান, আর আইগেন ফাংশন অফ হারমিশিয়ান অপারেটর ফর্মস এ কমপ্লিট সেট। এটা তাহলে এবারে দেখি যে এইখানে যে যে টার্মগুলোকে উল্লেখ করা হয়েছে, হ্যাঁ, মানে যে যে টার্মগুলোকে আমি আন্ডারলাইন করেছি সেইগুলোর মানে একটুখানি বুঝে নিতে হবে। তাহলে একের পর এক স্টার্ট করা যায়। ধরো আমরা প্রথমে বলছি অবজারভেবল। অবজারভেবলস বলতে কাদের আমি বুঝছি, অবজারভেবল মানে বেসিক্যালি ফিজিক্যাল কোয়ান্টিটি যেগুলো তুমি অবজার্ভ করতে পারো বা মেজার করতে পারো। তাহলে অবজারভেবল বেসিক্যালি হচ্ছে যে দ্য ফিজিক্যাল কোয়ান্টিটিস, physical quantities
that can be observed or measured. হ্যাঁ, the physical quantities that can be observed or measured তারা হচ্ছে অবজারভেবল। হ্যাঁ, এবং এরা এই অবজারভেবল গুলো বেসিক্যালি এটা সবাই ক্লাসিক্যাল অবজারভেবল। তাহলে মানে ক্লাসিক্যাল অবজারভেবল মানে হচ্ছে যেগুলোকে অবজারভেবল বলছি সেগুলি বেসিক্যালি তোমার ক্লাসিক্যাল অবজারভেবল। মানে অবজারভেবল মানে যেটাকে তুমি অবজার্ভ করতে বা মেজার করতে চাইছো। এবারে হয়তো কখনো কখনো যেটা হয় যে কিছু কিছু আছে, খুব অল্প কিছু কিছু জিনিস আছে যার কোনো ক্লাসিক্যাল অ্যানালগ নেই। ধরো আমি কথার কথা বলছি, ধর এনার্জি, সেটা ক্লাসিক্যাল মেকানিক্স আছে, কোয়ান্টাম মেকানিক্স আছে। ধরো অ্যাঙ্গুলার মোমেন্টাম, ক্লাসিক্যাল মেকানিক্স আছে, কোয়ান্টাম মেকানিক্স আছে। ডাইপোল মোমেন্ট, ক্লাসিক্যাল মেকানিক্স আছে, কোয়ান্টাম মেকানিক্সও আছে। তাহলে প্রচুর ফিজিক্যাল কোয়ান্টিটি যে কাছে ক্লাসিক্যাল মেকানিক্সে ব্যবহৃত হচ্ছে, কোয়ান্টাম মেকানিক্সে ব্যবহৃত হচ্ছে। সেক্ষেত্রে ক্লাসিক্যাল কোয়ান্টাম আর আলাদা করার কিছু দরকার নেই। কিন্তু কিছু কিছু অবজারভেবল আছে যার কিন্তু ক্লাসিক্যাল অ্যানালগ নেই। যেমন তুমি পরে পড়বে যে ধরো স্পিন, ইলেকট্রন স্পিন, ধরো এই যে স্পিনের না সকল কিন্তু কোনো ক্লাসিক্যাল অ্যানালগ নাই। সেখানে স্পিনের করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর পাওয়া কিন্তু খুব ডিফিকাল্ট। তাহলে এরকম কিছু রেয়ার সিচুয়েশন আছে যেখানে কোনো একটা ক্লাসিক্যাল অবজারভেবলের মানে কোনো একটা অবজারভেবলের করসপন্ডিং করে কোয়ান্টাম মেকানিক্যাল অ্যানালগ নেই। তার পুরো অবজারভেবলটাই হচ্ছে তোমার কোয়ান্টাম মেকানিক্যাল। যেমন ইলেকট্রন স্পিন একটা এক্সাম্পল বললাম। এমনিতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরছে, এইটা সার্টেনলি ক্লাসিক্যাল অ্যানালগ আছে। কিন্তু এই যে ইলেকট্রন একটা ইন্ট্রিনজিক স্পিন থাকছে, এইটার কিন্তু সকল কোনো ক্লাসিক্যাল অ্যানালগ নাই। তাহলে ক্লাসিক্যাল অবজারভেবল মানে হচ্ছে দ্য ক্লাসিক্যাল ফিজিক্যাল কোয়ান্টিটি, দ্য আমি এইভাবে বলি দ্য ফিজিক্যাল কোয়ান্টিটিস in the classical mechanics that can be observed or measured. আচ্ছা, এবারে এক্সাম্পল দেখ। ধরো এই যে ক্লাসিক্যাল অবজারভেবল গুলোর কথা বলা হচ্ছে, তখন তোমার মানে কিছু ক্লাসিক্যাল অবজারভেবল এক্সাম্পল দেখা যায়। এক্সাম্পলস অফ ক্লাসিক্যাল অবজারভেবল। আচ্ছা, ক্লাসিক্যাল অবজারভেবলে তুমি যদি এক্সাম্পল গুলো দেখো, তার মধ্যে যে এক্সাম্পল গুলো খুব কমন সেটা হচ্ছে তোমার পজিশন। প্রথমে ধরো পজিশন একটা ক্লাসিক্যাল অবজারভেবল। আচ্ছা, পজিশনটা যদি তুমি ইন ওয়ান ডাইমেনশনে দেখো, পজিশনটাকে কি করবে, এক্স দিয়ে এক্স এটা দিয়ে এক্সপ্রেস করবে। আচ্ছা, ইন থ্রি ডাইমেনশন হলে পজিশনটাকে তোমাকে একটা আর ভেক্টর দিয়ে এক্সপ্রেস করতে হয়, যেটা বেসিক্যালি আই ইন্টু এক্স প্লাস জে ইন্টু ওয়াই প্লাস কে ইন্টু জেড। এইটা যেখানে এক্স ওয়াই জেড হচ্ছে, আমি কাটিং অ্যান্ড কোঅর্ডিনেট সিস্টেমে দেখছি, যেখানে এক্স ওয়াই জেড হচ্ছে কম্পোনেন্টস অফ পজিশন ইন এক্স ওয়াই এন্ড জেড ডিরেকশন রেসপেক্টিভলি। আরটা হচ্ছে বেসিক্যালি এখানে পজিশন ভেক্টরের রোল প্লে করছে। আই জে কে হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং এক্স ওয়াই এন্ড জেড ডিরেকশন। আই জে অ্যান্ড কে, দেখো ইউনিট ভেক্টর ইউজুয়ালি ক্যাপ দিয়ে তুমি লিখতে অভ্যস্ত, কিন্তু আমরা দেখবো যে অপারেটর গুলোকেও যদি ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, তাহলে এই অপারেটরের ক্যাপ আর ইউনিট ভেক্টরের ক্যাপ যাতে গুলিয়ে না যায়, সেখানে ইউনিট ভেক্টরকেও আমি জাস্ট ওই নর্মাল রাইট হেডেড অ্যারো হিসেবেই জাস্ট দেখাচ্ছি। আই জে কে, আই জে অ্যান্ড কে আর ইউনিট ভেক্টর along x, y and z directions respectively. I j k আর ইউনিট ভেক্টর along x, y and z direction respectively. একটা পজিশন হবে। আচ্ছা, নেক্সট যে ফিজিক্যাল কোয়ান্টিটিটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মোমেন্টাম। মানে পজিশন মোমেন্টাম নিয়েই জগৎ চলছে আর কি। হ্যাঁ, মোমেন্টামটা আর একটা খুব ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার। সেটা হচ্ছে ইন ওয়ান ডাইমেনশনে
তুমি এটাকে নর্মালি পিএক্স দিয়ে এক্সপ্রেস করছো। আর ইন থ্রি ডাইমেনশন যখন তুমি করছো, আবার মোমেন্টাম একটা ভেক্টর কোয়ান্টিটি, সেটা হচ্ছে আই ইন্টু পিএক্স প্লাস জে ইন্টু পিওয়াই প্লাস কে ইন্টু পিজেড। আইপিএক্স প্লাস জেপিআই প্লাস কে পিজেড, এটা হচ্ছে তোমার মোমেন্টামটা। তাহলে এখানে দেখো, এখানেও এই একই রকম করে এই যেটা বলা হচ্ছে যে আই জে কে আর ইউনিট ভেক্টর অ্যালং এক্স ওয়াই জেড ডিরেকশন রেসপেক্টিভলি, পিএক্স পিওয়াই পিজেড হচ্ছে কম্পোনেন্টস অফ মোমেন্টাম অ্যালং এক্স ওয়াই জেড ডিরেকশন রেসপেক্টিভ। পজিশন মোমেন্টাম এটা। আচ্ছা, পজিশন মোমেন্টাম যদি তুমি জেনে যাও, তাহলে এখান থেকে ভেলোসিটিকে তুমি ইজিলি পেয়ে যেতে পারবে। মানে ভেলোসিটি যদি কেউ করতে চায়, সেটা সাডেনলি একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। মানে আমরা নর্মালি কি করি, ক্লাসিক্যাল মেকানিক্স আগে ভেলোসিটি তারপর মোমেন্টাম বলি, কিন্তু কোয়ান্টাম মেকানিক্স আগে মোমেন্টাম তারপর সেখান থেকে ভেলোসিটি। মানে মোমেন্টাম মোর ফান্ডামেন্টাল দ্যান ভেলোসিটি। এটা ভেলোসিটি যখন তুমি কনসিডার করবে ইন ওয়ান ডিতে, ভেলোসিটিটা ভিএক্স দিয়ে এক্সপ্রেস করে দেখো, এইটাকে তুমি কি করতে পারো, নন রিলেটিভিস্টিক মেকানিক্সে জাস্ট পিএক্স কে এম দিয়ে ভাগ করলেই তোমার ভেলোসিটিটা পেয়ে যাও। সেখানে মোমেন্টাম জানলে তুমি কিন্তু ভেলোসিটিটাকে পেয়ে যেতে পারবে। আর কি ওই জন্য ভেলোসিটিটাকে আলাদা করে লোকে ভাবে না। ইন থ্রি ডাইমেনশন ঠিক একই রকম করে ভেলোসিটি ভেক্টরটা হচ্ছে তোমার বেসিক্যালি পজিশন, এই মোমেন্টাম ভেক্টর, তাকে তোমাকে এম দিয়ে ভাগ করতে হচ্ছে। তোমার এটা হচ্ছে ওই আই ইন্টু পিএক্স বাই এম প্লাস জে ইন্টু ওয়াই বাই এম প্লাস কে ইন্টু পি জেড বাই এম, যেটা আলটিমেটলি তোমার দেবে হচ্ছে আই ভিএক্স প্লাস জে ভিওয়াই প্লাস কে ভিজে। এটা ভেলোসিটিটা, ঠিক আছে। আচ্ছা, তারপরে ধরো তুমি একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম দেখছো, যেমন লিনিয়ার মোমেন্টাম। এই মোমেন্টামটা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম। লিনিয়ার মোমেন্টাম আলাদা করে লিনিয়ারটা লেখার দরকার পড়ে না, কিন্তু অ্যাঙ্গুলার মোমেন্টামটা থাকলে তোমাকে এইভাবে লিখতে হয়, অ্যাঙ্গুলার মোমেন্টাম। আচ্ছা, অ্যাঙ্গুলার মোমেন্টামটা ওয়ান ডাইমেনশনে এর জাস্ট সিম্পলি কোনো মানে নেই। অ্যাঙ্গুলার মোমেন্টাম তুমি এল দিয়ে এক্সপ্রেস করো। এল বাই ডেফিনেশনটা কি, পজিশন ভেক্টর যদি আর হয় আর লিনিয়ার মোমেন্টাম ভেক্টর যদি পি হয়, তাহলে আর ক্রস পি, সেটা হচ্ছে তোমার অ্যাঙ্গুলার মোমেন্টাম হয়। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামটা বেসিক্যালি হচ্ছে আর ক্রস পি, এইটা। এবং এর ডিরেকশনটা একটা থাকবে, যেটা হচ্ছে আর থেকে পি এর দিকে একটা রাইট হ্যান্ডের স্ক্রু ঘোরালে সেটা যেদিকে যাবে সেটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টামের তোমার ডিরেকশন হবে। আচ্ছা, এবারে তুমি একটা কাজ করো, এই যে আইটাকে তুমি যদি আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড এইরকম ভাবে লেখো, পিটাকে যদি তুমি আই পি এক্স প্লাস জে পিওয়াই প্লাস কে পিজেড এইরকম ভাবে লেখো এইটা, তাহলে বাঁদিকে এলটারও তিনটে কম্পোনেন্ট থাকবে, সেটাকে তুমি লেখো এইরকম ভাবে আই এল এক্স প্লাস জে এল ওয়াই প্লাস কে এল জেড, এটা। আর এবারে এই ডান দিকটাকে তুমি লিখতে পারছো, দেখো এই আই এল এক্স বাঁ দিকটা প্রথমে লিখে নিই, জে এল ওয়াই প্লাস কে এল জেড হলো। আচ্ছা, এবারে এটা তোমাদের নিশ্চয়ই অলরেডি জানা আছে যে দুটো ভেক্টরে যখন তুমি ক্রস প্রোডাক্ট নেবে, তখন সেটাকে তুমি একটা ডিটারমিনেন্ট ফর্মে লিখতে পারো। এটা নতুন করে আমি দেখাচ্ছি না, এটা তুমি নিজেটা জানো এগুলো। এটা আই জে কে এক্স ওয়াই জেড পিএক্স পিওয়াই পিজেড, এই ডিটারমিনেন্ট ফর্মে তুমি এটাকে লিখতে পারো। মানে এমনি তো ক্রস প্রোডাক্টের রুল তুমি জানো, ক্রস প্রোডাক্টের রুল তো তোমার জানা আছে যে এদিকে ধরো এটা যদি আই হয়, এটা যদি জে হয়, এটা যদি তোমার কে হয়, তাহলে আই থেকে জে যদি ক্রস প্রোডাক্ট করো, আই ক্রস জে সেটা তোমার কে এর সঙ্গে সমান হয়। জে ক্রস কে যদি তুমি করো, সেটা তোমার আই কে সঙ্গে সমান হবে, জে কে মিলে আই হয় বলে। আর কে ক্রস আই যদি করো, সেটা হচ্ছে জে এর সঙ্গে সমান হবে। এইটা আই যেটা হচ্ছে কে, জে কেটা আই, আর কে আইটা হচ্ছে জে, এটা। আর যদি উল্টে দাও তুমি, যে আই করলে এটা মাইনাস কে হয়ে যাবে, এগুলো তোমার জানা আছে, এটা উল্টে যাবে। মানে আই ক্রস জে আর
জে ক্রস আই এইটা তারা হচ্ছে এক অপর অপোজিট সাইন হয়, মানে এ ক্রস বি আর বি ক্রস কি বি ক্রস এ তারা হচ্ছে এটা অপোজিট হবে, ঠিক আছে। আর যদি সেম ভেক্টর হয় আই ক্রস আই অথবা জে ক্রস জে অথবা কে ক্রস কে, এগুলো সব তোমার জিরো হবে। মানে আসলে জিনিসটা আসছে এরকম একটা জায়গা থেকে আর কি, মানে এ ক্রস বি এটা মানে তো এ ভেক্টরের ম্যাগনিটিউড, এটা বি ভেক্টরের ম্যাগনিটিউড, এদের মধ্যে অ্যাঙ্গেলটা যদি থিটা হয় সাইন থিটা, এবং এর যেহেতু একটা ভেক্টর যদি তার একটা ডিরেকশন থাকবে, সেই ডিরেকশনটা হচ্ছে তোমার এন ক্যাপ দিয়ে থিটা হবে, এটা হচ্ছে ডিরেকশন অফ মানে মানে ক্রস প্রোডাক্টের যে ডিরেকশন আর কি সেইটা। তো এইটা নর্মাল রুলটা। তাহলে এবারে আই যে কে তার পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার যদি হয় তাহলে তুমি সেখান থেকে ধরো মানে আই 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 জে জে কে কে যখন ক্রস প্রোডাক্ট তুমি করছো তাদের মধ্যে অ্যাঙ্গেলগুলো জিরো, সাইন জিরো যেহেতু জিরো তাহলে এগুলো সব ভ্যানিশ করে যাবে। আর যদি যখন আই আর জে তুমি করবে তখন সাইন 90 আসবে আর কি। হ্যাঁ, সেই মতো করে তোমার ডিরেকশন ফিরেকশন হ্যানাতানাগুলো ঠিক হবে। দেখ এটা এটা তোমার জানা আছে অলরেডি, এটা এটা এখানে মানে আমি বললাম হয়তো কনফিডেন্সের জন্য, কিন্তু এগুলো তোমার জানা আছে। তাহলে এই যে দুটো ভেক্টর তাদেরকে ক্রস প্রোডাক্ট করলে এরকম দাঁড়াবে, আর এটাকে এক্সপান্ড করলে কি হবে আই ইন্টু ওয়াই পি জেড মাইনাস জেড পি ওয়াই। আর যেটা মাইনাস না করে আমি প্লাস যদি করে দিই তাহলে এটাকে উল্টে গেলে মানে মাইনাস করে মানে এইটা ইন্টু এইটা ইন্টু এইটা মাইনাস এইটা হতো, কিন্তু এটা আমি জাস্ট যদি একটা মাইনাসটাকে প্লাস করে দিই সেখানে জেড পি এক্স মাইনাস এক্স পি জেড হলো প্লাস কে ইন্টু এক্স পি ওয়াই মাইনাস ওয়াই পি এক্স হলো এটা। এবার কম্পেয়ার করো, কম্পেয়ারিং both sides we get কি lx টা হচ্ছে y pz মাইনাস z py, y টা হচ্ছে z px মাইনাস x pz, lz টা হচ্ছে x py মাইনাস y px। তাহলে কম্পেয়ারিং বোথ সাইডস আমি কি পাচ্ছি lx টা হচ্ছে y pz মাইনাস z py, ly টা হচ্ছে z px মাইনাস x pz, আর lz টা হচ্ছে x py মাইনাস y px। তাহলে দেখো এই যে কম্পোনেন্টস অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, এই কম্পোনেন্টস অফ অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে তুমি কিন্তু এক্সপ্রেস করে ফেললে। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামটা সার্টেনলি একটা ক্লাসিক্যাল অবজারভেবল, সেটা একটা ভেক্টর কোয়ান্টিটি, তার তিনটে কম্পোনেন্ট হচ্ছে এলএক্স এলওয়াই এলজেড। এলএক্স এলওয়াই এলজেডটাকে আমি এক্স ওয়াই জেড এবং পিএক্স পিওয়াই পিজেড এর ফর্মে জাস্ট এক্সপ্রেস করে ফেললাম, ঠিক আছে। আচ্ছা এবারে চলে এসো কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি আর একটা ক্লাসিক্যাল অবজারভেবল কাইনেটিক এনার্জি। আচ্ছা এইটাকে তুমি ওয়ান ডাইমেনশনে করো, হ্যাঁ দেখো আচ্ছা কাইনেটিক এনার্জিটা যদি ওয়ান ডাইমেনশনে করো, কাইনেটিক এনার্জি ইউজুয়ালি টি দিয়ে এক্সপ্রেস করা হয়, সেটা সাডেনলি কি হবে কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার বা পি এক্স স্কোয়ার বাই টয়েস এম হয়। আর এটাই যখন তুমি ইন থ্রি ডাইমেনশনে করবে তখন কাইনেটিক এনার্জিটা কি হবে না পি স্কোয়ার বাই টয়েস এম, এবং এটা হয়ে যাচ্ছে পি এক্স স্কোয়ার বাই টয়েস এম প্লাস পি ওয়াই স্কোয়ার বাই টয়েস এম প্লাস পি জেড স্কোয়ার বাই টয়েস এম। আচ্ছা এবারে থাকছে পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি ওয়ান ডাইমেনশনে করলে পোটেনশিয়াল এনার্জিটা কি হয় ভিটা, না না কাইনেটিক এনার্জি তো স্কেলার কোয়ান্টিটি এনার্জি, হ্যাঁ। তাহলে ওয়ান ডাইমেনশনে পোটেনশিয়াল এনার্জিটা সেটাকে এক্স এর ফাংশন হয়, আর যখন থ্রি ডাইমেনশনে করবে তখন পোটেনশিয়াল এনার্জিটা সেটা হচ্ছে পজিশন এক্স ওয়াই জেড এর ফাংশন, মানে পোটেনশিয়াল এনার্জি সেটা সাডেনলি পজিশনের ফাংশন। ওয়ান ডাইমেনশনে হলে শুধুমাত্র একটা এক্স এর ফাংশন, থ্রি ডাইমেনশনে হলে এটা হচ্ছে তোমার এক্স ওয়াই জেড এর ফাংশন। আর এবারে চলে আসে টোটাল এনার্জি। টোটাল এনার্জি, আচ্ছা টোটাল এনার্জিটাকে না জাস্ট ইউজুয়ালি এটা তুমি ওয়ান ডাইমেনশনে করলে মানে এটা ওয়ান ডাইমেনশন আর এটা আলাদা করে লেখার দরকার ছিল না, মানে এমনি লেখা যেতে পারতো। মানে আমি যেটা ওয়ান ডাইমেনশনে টোটাল এনার্জি ইটা
সেটা কি হবে না কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি টোটাল এনার্জি, সেটা হয়ে যাচ্ছে কত না px স্কয়ার বাই টোয়াইস এম প্লাস ভিএক্স এইটা। আর এটা যখন তুমি ইন থ্রি ডাইমেনশনে করবে, থ্রি ডাইমেনশনে টোটাল এনার্জিটা ওই একই রকমভাবে কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জি যখন তুমি করবে, তখন এটা কত হচ্ছে পি স্কয়ার বাই টোয়াইস এম প্লাস ভি এক্স ওয়াই জেড হচ্ছে, অথবা এটা হচ্ছে 1/2m কমন নিয়ে নিলে পি এক্স স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার প্লাস পি জেড স্কোয়ার প্লাস ভি ওয়াই জেড। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল এনার্জি। আর টোটাল এনার্জিটা না এটা অনেক সময় এই এটাকে অনেক সময় এই না বলে এইচ দিয়েও লোকে এক্সপ্রেস করে, মানে টোটাল এনার্জিটাকে কেউ কেউ দিয়ে এক্সপ্রেস করতে পারে, অথবা এটাকে লোকে এইচ দিয়েও এক্সপ্রেস করে। তুমি যখন হ্যামিল্টনিয়ান বলে, মানে তুমি মেকানিক্সের ঠিক ঠিক বই পড়লে দেখবে টোটাল এনার্জিটাকে আমরা তো 11-12 দিয়ে এক্সপ্রেস করতাম, কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলে তখন তুমি দেখো না হ্যামিল্টনিয়ান মেকানিক্স বা ল্যাগ্রাঞ্জিয়ান মেকানিক্স যখন তুমি পড়বে, সেখানে দেখবে টোটাল এনার্জিটাকে এইচ দিয়ে এক্সপ্রেস করতে। ওই জন্য পরবর্তীকালে এইচ এর যে করসপন্ডিং অপারেটরটা বা টোটাল এনার্জি করসপন্ডিং অপারেটর যে হ্যামিল্টনিয়ান অপারেটর, হ্যাঁ সেটাকে জাস্ট এইচ দিয়ে এক্সপ্রেস করা হয়। আর এখানে আমি ইটা টোটাল এনার্জি দিয়ে লিখলাম, এটা তুমি এইচ দিয়েও লিখতে পারবে। আচ্ছা, এবারে চলে এসো ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট ইন 1D তে ডাইপোল মোমেন্ট মিউ এক্সটা হচ্ছে চার্জকে তোমাকে এক্স দিয়ে গুণ করতে হয়। আর ইন থ্রি ডাইমেনশন যখন তুমি করবে, ডাইপোল মোমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি, সেটা হচ্ছে কিউ ইন্টু আর। এবারে এইটাকে যদি তুমি আই ইন্টু মিউ এক্স I into mu x plus j into mu y plus k into mu z হিসেবে লেখো, তাহলে এটা হবে কত q into ix plus jy plus kz, এরকম হবে এটা। এবারে কম্পেয়ার যদি তুমি করো, কম্পেয়ারিং বোথ সাইড কি হচ্ছে মিউ এক্স টা হচ্ছে q into x, মিউ y টা হচ্ছে q into y and মিউ z টা হচ্ছে q into z, আচ্ছা এন্ড সো অন। তা দেখো আমাদের ক্লাসিক্যাল মেকানিক্সে এই ধরনের মানে ক্লাসিক্যাল অবজারভেবল গুলো আমরা দেখতে অভ্যস্ত, পজিশন, মোমেন্টাম, ভেলোসিটি, অ্যাঙ্গুলার মোমেন্টাম, পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, টোটাল এনার্জি, ডাইপোল মোমেন্ট অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। হ্যাঁ ঠিক আছে, তাহলে এইগুলো সব হচ্ছে তোমার সকল ক্লাসিক্যাল অবজারভেবল। ঠিক আছে, বোঝা গেল ক্লাসিক্যাল অবজারভেবল কি? ঠিক আছে, আচ্ছা আচ্ছা একটা দেখো আমি যখন লিখেছি একটা ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করো, যে প্রত্যেকটা ক্লাসিক্যাল অবজারভেবলকে তুমি ইন টার্মস অফ কম্পোনেন্টস অফ পজিশন মোমেন্টাম এক্সপ্রেস করতে পেরেছো। মানে প্রত্যেকটা ক্লাসিক্যাল অবজারভেবলকে এক্স ওয়াই জেড আর পিএক্স পিওয়াই পিজেড তার ফর্মে কিন্তু তুমি লিখতে পেরেছো। তাহলে একটা ভীষণ ইম্পর্টেন্ট অবজারভেশন সেটা হচ্ছে এই যে যে এনি ক্লাসিক্যাল অবজারভেবল can be expressed in terms of components of position and momentum। যে কটা ক্লাসিক্যাল অবজারভেবল এখানে উল্লেখ করেছি প্রত্যেকটাকেই তুমি এক্স ওয়াই জেড এবং পিএক্স পিওয়াই পিজেড এর ফর্মে লিখতে পারছো। মানে এনি ক্লাসিক্যাল অবজারভেবল ক্যান বি এক্সপ্রেস ইন টার্মস অফ কম্পোনেন্টস অফ পজিশন এন্ড মোমেন্টাম। আচ্ছা, তাহলে নিউটনিয়ান মেকানিক্সের মজাই হচ্ছে এই যে পজিশন এবং মোমেন্টাম এরা হচ্ছে ফান্ডামেন্টাল। যে কোনো ক্লাসিক্যাল অবজারভেবলকে কিন্তু এই দুটো ফান্ডামেন্টাল যে মানে ক্লাসিক্যাল অবজারভেবল তার ফর্মে বা তার কম্পোনেন্টের ফর্মে কিন্তু সবসময় তুমি এক্সপ্রেস করতে পারবে। আরো যদি কোনো ক্লাসিক্যাল অবজারভেবল তোমার মাথায় আসে, তুমি দেখবে ধরো পোলারাইজেবিলিটি একটা ক্লাসিক্যাল অবজারভেবল, হ্যাঁ তুমি দেখবে ইন টার্মস অফ কম্পোনেন্টস অফ পজিশন মোমেন্টাম তুমি এক্সপ্রেস করতে পারছো। মানে মোদ্দা কথা যে কোনো ক্লাসিক্যাল অবজারভেবলকে ইন টার্মস অফ কম্পোনেন্টস অফ পজিশন এর মোমেন্টাম তুমি এক্সপ্রেস করতে কিন্তু পারবে।
ঠিক আছে, বুঝতে পারলে এখন পর্যন্ত যা বললাম? তাহলে দেখো, তাহলে এইটুকু টার্ম জাস্ট বোঝা গেল, অবজারভেবল এবং ক্লাসিক্যাল অবজারভেবল। মানে অবজারভেবল বলতে কি বুঝছে, ক্লাসিক্যাল অবজারভেবল কি, তাদের কিছু এক্সাম্পল জাস্ট দেওয়া হলো। মানে যারা কৌস্তব তোদের কথা মূলত বলছি, তোরা যারা ফার্স্ট কোয়ান্টাম মেকানিক্স পড়ছিস, তাহলে এই যতটুকু বলেছি তাতে কি বুঝতে কিছু অসুবিধা হয়েছে এখন পর্যন্ত? খুব একটা কেন এই কথাটা জুড়ে দিচ্ছিস কেন, মানে কোন জায়গাটা অসুবিধা হচ্ছে বল? খুব একটা মানে কি, কিছুই যেন একটা অসুবিধা হয়েছে? কি অসুবিধা হয়েছে বল? না না, বহুত দিন আগেটা ভুলে যেত, তো ধর বহুত দিন আগে তোর কিচ্ছু মনে নেই, ধরে নেই তোর বহুত দিন আগে যেসব পড়েছিলে ধরে নে সেটা তোর কিচ্ছু মনে নেই, জীবনে প্রথমবার এখন শুনছিস, তার বেসিসে বল তো কি অসুবিধা হচ্ছে? মানে বহুত দিন আগে তাহলে বহুত দিন আগে কি পজিশনের মানে একটা আলাদা ছিল, আজকে পজিশনের মানেটা কি পাল্টে গেছে? নাকি বহুত দিন আগে অ্যাঙ্গুলার মোমেন্টামের মানে অন্য ছিল, আজকে সেটা পাল্টে গেছে? তাতে কিছু পাল্টে না। তাই বহুত দিন আগে মনে থাকলে মনে রইলো, না থাকলে আমার বয়ে গেল। আমি তো কিছু মনে আছে সেটা তো আমি এক্সপেক্ট করছি না, আমি সেইটাই বলছি। তো প্রিভিয়াস কোনো নলেজ, মানে প্রিভিয়াস নলেজ মানে হচ্ছে প্রিভিয়াস নলেজকে লাগছে না, সার্টেনলি লাগছে। মানে আমি বলছি কি, মানে প্রিভিয়াস নলেজটাকে আবার কষ্ট করে মুখস্থ করে মনে রেখে তারপর সেটার সঙ্গে এইটা মেলাতে হবে এরকম নয়। তুই ধরে নে তোর প্রিভিয়াস কোনো নলেজই তোর মাথায় নেই, তারপরও আমি বলছি যে এই জায়গাটা কোথায় কি বুঝতে অসুবিধা হয়েছে আমায় বল। কি কিছু অসুবিধা হয়েছে? হ্যাঁ সেটা বল, দত্তহীন ভাষায় বলবি বুঝেছি কি বুঝিনি। আর ওই মাঝে মাঝে বুঝেছি, অল্প বুঝেছি, হ্যাঁ মোটামুটি বুঝেছি, রোগারুগি বুঝেছি, ওসব ওসব বলে লাভ নেই। বুঝেছো কি বোঝোনি? বুঝলে তুমি বুঝেছো, না বুঝলে তুমি বোঝোনি। আবার হাফ বোঝা আবার কি ব্যাপার? হাফ বোঝা বলে কিছু হয় না। হুম, চলো তাহলে এবার যেটা বলছিলাম, তাহলে দেখো আমি এই পশ্চাৎ টুটাকে বুঝবো যে ফর এভরি ক্লাসিক্যাল অবজারভেবল দেয়ার ইজ এ করসপন্ডিং লিনিয়ার অপারেটর ইন কোয়ান্টাম মেকানিক্স হুইচ ইজ হার্মিশিয়ান আইগেন ফাংশন অফ হার্মিশিয়ান অপারেটর ফর্মস এ কমপ্লিট সেট। তাহলে অবজারভেবল এবং ক্লাসিক্যাল অবজারভেবল এর মানেটা আমার কাছে পরিষ্কার হয়েছে। এবারে নেক্সট যার মানেটা পরিষ্কার করতে হবে সেটা হচ্ছে অপারেটর। নেক্সট চলে এসো অপারেটর। অপারেটর বলতে আমি অ্যাকচুয়ালি কি বুঝছি একটু সেটা দেখা যাক। আচ্ছা, অপারেটর বেসিক্যালি হচ্ছে একটা ম্যাথামেটিক্যাল সিম্বল যেটা কোনো একটা ফাংশনের উপরে কাজ করে একটা ফাংশন দেয়। অপারেটর হচ্ছে যে ইট ইজ এ ম্যাথামেটিক্যাল সিম্বল that acts on a function to give another function which may be same or different মানে যে ফাংশনের উপরে কাজ করছে সেই ফাংশনটাকে ফেরত দিতে পারে, অন্য ফাংশনকেও ফেরত দিতে পারে। এটা বেসিক্যালি একটা ম্যাথমেটিক্যাল সিম্বল। হ্যাঁ, আচ্ছা একটা এক্সাম্পল দিয়ে তোমার কাছে পরিষ্কার হবে। ধরো লেটস সে একটা ফাংশন তুমি কনসিডার করলে যেটা এক্স এর ফাংশন, ধরে নাও এটা এরকম দেখতে, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। আচ্ছা একটা ম্যাথামেটিক্যাল সিম্বল তুমি ব্যবহার করছো, আচ্ছা যে কোনো একটা অপারেটরকে মাথায় ক্যাপ দিয়ে এক্সপ্রেস করা হয়, সেই ম্যাথামেটিক্যাল সিম্বলটা হচ্ছে ধরে নাও ডিডিএক্স। এইটা তাহলে এফএক্সটা হচ্ছে এইটা, একটা ম্যাথামেটিক্যাল সিম্বল এ, সেটা হচ্ছে ডিডিএক্স। এবারে যেটা করছো যে এ, এই যে সিম্বলটা ধরো এফ এর উপরে কাজ করছে, মানে বেসিক্যালি কি না, ডিডিএক্সটা কাজ করছে কার উপরে না, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এর উপরে কাজ করছে। আচ্ছা ধরো এরকম একটা তুমি দেখেছো, ধরো ডিডিএক্স তার ভেতরে ডান দিকে ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি আছে, ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি আছে, এইটা ধরো আছে। তাহলে এইটা দেখে সঙ্গে সঙ্গে এরকম একটা লিখতে ইচ্ছা করছে, তাই তো, যেটা বেসিক্যালি তোমার ধরে নাও জি। তাহলে দেখো এই যে ডিডিএক্সটা অ্যাকচুয়ালি কি একটা ম্যাথামেটিক্যাল সিম্বল। এটা যে সকাল ক্যালকুলাস জানে না, ডেরিভেটিভ জানে না একটা বাচ্চা ছেলে,
তার ক্ষেত্রে ডিডিএক্স এর মানেটাই তার কাছে পরিষ্কার হবে না, কিন্তু তুমি যে স্কিল্ড, যে যে এক্সপিরিয়েন্স, সে কি জানে যে ও ডিডিএক্স, ও তার মানে ডেরিভেটিভ করতে বলছে বা ডিফারেন্সিয়েশন করতে বলছে, ও এর উপরে কাজ করে তো অটোমেটিক্যালি এটা হয়ে যাবে। ঠিক আছে, তার মানে কি হচ্ছে দেখো, যে এ একটা অপারেটর একটা ফাংশনের উপরে কাজ করে, আর একটা ফাংশন দিল সেটা হচ্ছে জি দিল, এখানে এফ আর জি হচ্ছে সামাও আলাদা। ঠিক আছে, এটা তাহলে তাহলে ডিডিএক্সটা কি হচ্ছে? ডিডিএক্স হচ্ছে এখানে একটা অপারেটর, এটা একটা ম্যাথামেটিক্যাল সিম্বল যেটা একটা ফাংশনের উপরে কাজ করে আর একটা ফাংশন দিচ্ছে। আবার ধরো আমি আর একটা ফাংশন বললে, ধরো এইচ এক্স, ধরো একটা ফাংশন বললাম, যেটা ধরে নাও ই টু দি পাওয়ার এক্স, ধরো এটা ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা, এই অপারেটরটা তোমার এইচ এর উপরে কাজ করছে, এই অপারেটরটা এখানে ডিডিএক্স ই টু দি পাওয়ার এক্স এর উপরে কাজ করলো, সেটা এখানে একটা আলফাও তুমি রাখতে পারো, এখানে একটা আলফা তুমি রাখতে পারো, ই টু দি পাওয়ার আলফা এক্স এর উপরে কাজ করছে, মানে এটা জাস্ট মানে এমন নয় যে একদম মানে শুধুমাত্র ই টু দি পাওয়ার এক্স হবে, ই টু দি পাওয়ার আলফা এক্স হলেও হবে, ই টু দি পাওয়ার আলফা এক্স এর উপরে কাজ করবে। তাহলে কি হলো, উত্তরটা হলো আলফা ই টু দি পাওয়ার আলফা এক্স, অর্থাৎ আলফা হচ্ছে একটা কনস্ট্যান্ট, তার সঙ্গে থাকে সেই এইচটাই তুমি ফিরে পেলে। হ্যাঁ, মানে বেসিক্যালি এখানে এইচটাই ফিরে পেয়েছে। এবারে খেয়াল মানে একটা ফাংশনের সঙ্গে একটা কনস্ট্যান্ট গুণ হয়ে গেলে না, ফাংশনের নেচার কিচ্ছু পাল্টায় না, এটা মাথায় রাখবে। হ্যাঁ, তার লিনিয়ারি ডিপেন্ডেন্ট ফাংশন আছে, লিনিয়ারি ডিপেন্ডেন্ট ফাংশন বেসিক্যালি সেম স্টেট রিপ্রেজেন্ট করে, এটা আমি আগে বলেছিলাম। একটা ফাংশনের সঙ্গে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করলে ফাংশনটা ফান্ডামেন্টালি কিছু পাল্টায় না, সাইন এক্স আর ফাইভ ইন্টু সাইন এক্স একই ফাংশন। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। তাহলে কি হলো দেখো, তাহলে একটা এফ বা এইচ তারা বেসিক্যালি একটা ফাংশন, একটা অপারেটর আছে ডিডিএক্স, সে কি করছে না, এটা একটা ম্যাথামেটিক্যাল সিম্বল যেটা একটা ফাংশনের উপরে কাজ করলে সেই ফাংশন থেকে ফেরত দিতে পারে অথবা অন্য একটা ফাংশন ফেরত দিতে পারে। তাহলে এই এ বা ডিডিএক্স এটা হলো একটা অপারেটর, তাহলে এইটা হচ্ছে তোমার একটা অপারেটর। এখন প্রচুর অপারেটর এক্সিস্ট করে, যেমন ধরো তুমি এই যে ধরো ডিডিএক্স একটা অপারেটর, এ ধরো ডি টু বাই ডিএক্স স্কয়ার একটা অপারেটর, ডি থ্রি বাই ডি এক্স কিউ একটা অপারেটর, মানে তিনবার ডেরিভেটিভ করে তুমি ধরো ডি এন, মানে এন এর টাইম ডেরিভেটিভ, এগুলো সব অপারেটর। আচ্ছা, আবার তুমি পার্শিয়াল ডেরিভেটিভ করবো ডেল ডিএক্স, ডেল ডেল এক্স একটা অপারেটর, ডেল টু বাই ডেল এক্স স্কয়ার একটা অপারেটর, ডেল টু বাই ডেল এক্স ডেল ওয়াই, এরা সব অপারেটর, এটা সব অপারেটর। আবার ধরো ইন্টিগ্রেশন করছে, ইন্টিগ্রাল ডিএক্স, ইন্টিগ্রাল ডাবল ইন্টিগ্রাল ডিএক্স ডিওয়াই, ট্রিপল ইন্টিগ্রাল ডিএক্স ডিওয়াই ডিজেড, এরা সব অপারেটর। হ্যাঁ, তাহলে এই ধরনের প্রচুর অপারেটর তুমি দেখবে। ঠিক আছে, এগুলো এছাড়া আরো বেশ কিছু কিছু অপারেটর পেতে পারো তুমি। ধরো কোনো একটা ফাংশন আছে তার স্কোয়ার করছো, বা কোনো একটা ফাংশন আছে তার কিউব করছো, বা কোনো একটা ফাংশন আছে তার পাওয়ার এন করছো, এইগুলো এগুলো একটা অপারেটর। অথবা তুমি তার স্কোয়ার রুট করছো, অথবা ধরো কিউব রুট করছো, অথবা ধরে নাও তুমি একটা এনএতে রুট করছো। এগুলো সব অপারেটর। আর কোনো একটা ফাংশন আছে তার কমপ্লেক্স কনজুগেট করছো, হ্যাঁ, সেটা একটা অপারেটর। বা কোনো একটা ম্যাট্রিক্স টাইপের আছে তার হারমিশন কনজুগেট করছো, সেটা অপারেটর। কোনো একটা ম্যাট্রিক্স আছে তার ট্রান্সপোজ নিচ্ছ, সেটা একটা অপারেটর, মানে এক্সেট্রা। এরকম হিউজ অপারেটর তুমি পাবে, প্রচুর অপারেটর তুমি পাবে। মানে এগুলো সব মানে 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 এগুলো সব হচ্ছে এক্সাম্পল অফ অপারেটর। এগুলো সবই কিন্তু অপারেটরের এক্সাম্পল, যে এগুলো সব একটা ম্যাথমেটিক্যাল সিম্বল যেগুলো অঙ্কে তোমার প্রচুর দেখতে পাবে। এইগুলোর যে সাথে মানে আছে। হ্যাঁ, মানে ধরো এখানে একটা নাম্বার ছিল 4x², তুমি স্কোয়ার রুট করলে ওটা প্লাস মাইনাস 2x হয়ে গেল। বা একটা ধর 8x³ ছিল, তুমি কিউব রুট করলে এটা তোমার বেশি করে 2x হয়ে গেল। তাহলে এই যে যে জাস্ট এরকম একটা সিম্বল থাকা মানেই হচ্ছে ওটা একটা ফাংশনের উপরে কাজ করছে, কাজ করে কিছু একটা দিচ্ছে। ঠিক আছে, ফাংশনের উপরে কাজ করছে, কাজ করে কিছু একটা দিচ্ছে। ঠিক আছে, বুঝলো এটা।
তাহলে বুঝতে পারলে এগুলো এগুলো সবই দেখো ম্যাথামেটিক্যাল সিম্বল, এরা কিন্তু অ্যাকচুয়ালি তোমার অপারেটর। আমি এগুলো কিছু তোমার কমন যে অপারেটরগুলো ব্যবহার হয় সেগুলো বললাম, কিন্তু আবার কিছু কিছু অপারেটর আছে না একটুখানি কমপ্লিকেটেড। ধরো আমি জাস্ট সিম্পলি বলছি, ধরো জাস্ট এরকম একটা বলছি, মানে এগুলো আমি পরে দেখাচ্ছি তোমাকে। ধরো এরকম একটা অপারেটর আছে, ধর টি এইচ বলে একটা অপারেটর আছে, ধরো সেটা একটা ফাংশন এফ এক্স এর উপরে কাজ করলে কি হয়, এই এক্সটাকে জাস্ট এক্স প্লাস এইচ করে দেয়। এটা ট্রান্সলেশনাল অপারেটর বলা হয়, এটা একটা অপারেটর। আবার ধরো এই পাই বলে একটা অপারেটর আছে, যেটা ধরো এফ এক্স এর উপরে কাজ করলে কি করে না, এফ অফ মাইনাস এক্স করে দেয়, সেটাও কিন্তু একটা অপারেটর। হ্যাঁ, আবার ধরো একটা পি আই যে একটা অপারেটর আছে, ধরো একটা ফাংশনস আছে, সেটা ধরো এই এক্স ওয়ান এবং এক্স এর উপরে ডিপেন্ড করে, এই অপারেটর কাজ করলে সাইটা এই এক্স টু এক্স ওয়ান করে দেয়, মানে ওয়ানটা টুতে আর টুতে ওয়ানে পাঠিয়ে দেয়। এইটা মানে এরকম তোমার আরো অনেক অপারেটর আছে আর কি, মানে যেগুলো তোমার ভীষণ বা ধরো একটা জাস্ট সিম্পলি একটা অপারেটর, ধরো এ একটা অপারেটর, আমি বলছি এ একটা অপারেটর, যেটা একটা ফাংশনের উপরে কাজ করা মানে হচ্ছে, ধরে নাও সবসময় তোমার জিরো দিয়ে দেয়, এরকম একটা অপারেটর থাকতে পারে। হ্যাঁ, মানে এরকম আর কি, বা কোনো একটা ধরো অপারেটর, মানে মানে যাকে মানে আমি অ্যান্ড সো অন, মানে আমি এগুলো আসলে সব কিছু বলে দিয়ে লাভ নেই, কারণ আমি সেইগুলো নিয়ে অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড হব, যেগুলোই যে আরো কিছু ক্রাইটেরিয়া আছে না, অপারেটরগুলো লিনিয়ার হতে হবে, অপারেটরগুলো হারমিশন হতে হবে, সেগুলো নিয়ে আমি একমাত্র ইন্টারেস্টেড হব। সেই জন্য তোমার সারা পৃথিবীতে যত কিছু অপারেটর আছে তার একটা বিশাল লিস্ট বানিয়ে আমার খুব একটা লাভ নেই। আমার সেই অপারেটরগুলি দরকার যে অপারেটরগুলো অ্যাকচুয়ালি পরবর্তীকালে লিনিয়ার এবং হারমিশন হবে, যেগুলো তোমার অ্যাকচুয়ালি কাজে লাগবে। তাহলে বুঝতে পারলো অপারেটরের জাস্ট মানেটা কি, তোমার কাছে পরিষ্কার হলো কি? হ্যাঁ, অপারেটর কি যে কোনো কারোর উপর কাজ করে, মানে ভ্যালুটা কমপ্লেক্স হতে পারে বা রিয়েল যে কোনো হ্যাঁ, কিছু হ্যাঁ, হতে হ্যাঁ, 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 যেটা খুশি হতে পারে, যেটা খুশি হতে পারে। হ্যাঁ, আচ্ছা এবারে দেখো, এবারে কি বলা হচ্ছে না, এই অপারেটরগুলো বেসিক্যালি লিনিয়ার অপারেটর হবে। তার মানে অপারেটর শুধু বললে হবে না, কি কন্ডিশন একটা অপারেটর লিনিয়ার সেটা তোমাকে দেখতে হবে। তো আমি অপারেটর বললাম, এবার যে পয়েন্টটা নিয়ে আমাদের অ্যাকচুয়ালি আলোচনা করতে হবে সেটা হচ্ছে লিনিয়ার অপারেটর। লিনিয়ার অপারেটর, আচ্ছা লিনিয়ার অপারেটর বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হচ্ছে, জাস্ট এইভাবে লেখা হচ্ছে, বললাম ধরো লেট এফ অ্যান্ড জি আর টু arbitrary function, যে কোনো দুটো ফাংশন আর টু arbitrary function, and c1 and c2 are two arbitrary constant। এটা আমি বললাম প্রথমে, এফ আর জি দুটো আরবিট্রারি ফাংশন, আর সি ওয়ান সি টু দুটো আরবিট্রারি কনস্ট্যান্ট। এবারে অ্যান অপারেটর, তাহলে এ ক্যাপ ইজ said to be a linear operator if, এক নম্বর হচ্ছে এ অপারেটরটা এফ প্লাস জি এর উপরে কাজ করা মানে হচ্ছে এ অপারেটর এফ এর উপর কাজ করা প্লাস এ অপারেটরটা জি এর উপরে কাজ করা, এইটা। আর দু নম্বর হচ্ছে এ অপারেটরটা একটা কনস্ট্যান্ট টাইম এফ এর উপরে কাজ করা মানে হচ্ছে কনস্ট্যান্টের বাইরে চলে আসা, এ এফ হয়ে যাবে। তাহলে এই দুটো কন্ডিশন যদি একসাথে স্যাটিসফাইড হয় তবেই সেই অপারেটরটা লিনিয়ার অপারেটর। মানে একটা অপারেটর এফ প্লাস জি এর উপরে কাজ করা মানে এ প্লাস এজি হয়ে গেল, আর এফ ইন্টু সি ইন্টু এফ এর উপর কাজ করা। আচ্ছা এইটা এক কাজ করা যাক, এক সেকেন্ড, আমি এইখানে যেটা বলেছি না, এইখানে এইখানে যেভাবে বলেছি, এখানে দুটো কনস্ট্যান্ট লাগছে না বলে এটাকে এইভাবে এইভাবে বলি, অ্যান্ড ধরে নাও সি সি ইজেন, এখানে একটা যেহেতু কনস্ট্যান্ট আছে আমি একটা দিয়ে প্রথমে বললাম, এফ এন্ড জি আর টু আরবিটারি ফাংশন অ্যান্ড সি ইজ অ্যান আরবিটারি কনস্ট্যান্ট, কনস্ট্যান্টস আর নয় কনস্ট্যান্ট, সরি আরবিটারি কনস্ট্যান্ট। এবার একটা অপারেটর এ, তাকে একটা লিনিয়ার অপারেটর বলা হবে কখন না, যখন এটা এ প্লাস জি এর উপর কাজ করা মানে এ প্লাস এজি হয়ে গেল, এটা একটা কনস্ট্যান্ট টাইম এফ এর উপর কাজ করা মানে সি
এই কনস্ট্যান্টটা আগে চলে এলো, এ ইন্টু এফ হয়ে গেল। আচ্ছা, এইটাকেই অল্টারনেটিভলি এইরকম ভাবে অনেক বইয়ে লেখা থাকে, দুটো অ্যাকচুয়ালি একই ব্যাপার। অল্টারনেটিভলি যেটা লেখা থাকে সেটা হচ্ছে এরকম যে, তাহলে এইরকম ভাবে বলা হচ্ছে যেটা লেট, আমি এইভাবে বলছি f1 and f2 are two arbitrary constants, arbitrary functions, and c1 and c2 are two arbitrary constant. এবার an operator a cap is said to be a linear operator if একবারে লিখেছি এটা c1 f1 প্লাস c2 f2 এর উপরে কাজ করা মানে c1 a f1 হওয়া প্লাস c2 a f2 হওয়া। এটা আসলে এই দুটো পয়েন্টকে আমি একটা পয়েন্টের কাছে কম্বাইন করে দিই। দেখো তুমি ধরো c1 f1টাকে তুমি f ভাবো আর c2 f2 কে তুমি g ভাবো, তাহলে এটা f প্লাস g এর উপর কাজ করলে কি দেবে? a প্লাস ag হবে। তাহলে a c1 f1 হবে প্লাস a c2 f2 হবে। এবার সেকেন্ড পয়েন্টটাকে কাজে লাগাও, এটা যদি একটা কনস্ট্যান্ট টাইম f এর উপর কাজ করে তাহলে কনস্ট্যান্টটা আগে বেরিয়ে আসে, f হয়ে যায়। তাহলে যখন এটা c1 f1 এর উপরে কাজ করলো, কাজ করার পরে আলটিমেটলি c1টা আগে চলে আসবে, a f1 হবে, সেটা এখানে লিখেছি। ঠিক একই রকম ভাবে a যখন c2 f2 এর উপরে কাজ করবে, c2টা কনস্ট্যান্ট বলে সেটা বাইরে চলে এলো, c2 a ইনটু f2 হলো। তার মানে এই দুটোই হচ্ছে তোমার লিনিয়ার অপারেটরের ডেফিনেশন। তুমি আগেরটা দিয়েও বলতে পারো, পরেরটা দিয়েও তুমি বলতে পারো। আচ্ছা, একটা এক্সাম্পল দিই, তাহলে তোমার কাছে ব্যাপারটা পরিষ্কার হবে। ধরো আমি বললাম যে লেট লেট এই ধরো এ অপারেটরটা হচ্ছে তোমার ডিডিএক্স একটা অপারেটর। আচ্ছা, এবারে এ অপারেটরটা তুমি ধরো একটা কনস্ট্যান্ট c1 f1 প্লাস c2 f2 এর উপরে ধরো কাজ করছে। তার মানে কি ডিডিএক্সটা কাজ করছে কার উপরে? c1 f1 প্লাস c2 f2 এর উপরে। এটা আচ্ছা, ডেরিভেটিভের মানে তুমি জানো, একটা কনস্ট্যান্ট টাইম সামথিং যদি থাকে তাহলে কনস্ট্যান্টটা সত্যি আগে চলে যায়, করে তোমার ডিডিএক্স অফ f1 করতে হয়, প্লাস পরেরটা c2টা আগে চলে যাবে, ডিডিএক্স অফ f2 করতে হবে। তার মানে কি হলো? দেখো এটা বেসিক্যালি c1 a f1 হলো প্লাস c2 a f2 হলো। তার মানে কি বোঝা গেল? এখান থেকে কনফিউশনটা হচ্ছে কি, a যেটা তোমার ডিডিএক্স ইজ এ লিনিয়ার অপারেটর, ইজ এ লিনিয়ার অপারেটর। তাহলে বুঝতে পারে যে ডিডিএক্সটা লিনিয়ার অপারেটর কেন হলো? তুমি দুটো আরবিট্রারি ফাংশন f1 f2 নিচ্ছ, দুটো আরবিট্রারি কনস্ট্যান্ট c1 c2 নিচ্ছ। এবার ডেরিভেটিভ যখন করছো, মানে এটা এই c1 f1 প্লাস c2 f2 এর উপরে কাজ করলে, যে এইটা ধরো এই যে সেকেন্ড জায়গা থেকে, তাহলে ডিডিএক্সটা c1 f1 প্লাস c2 f2 এর উপরে কাজ করছে। এবার ডেরিভেটিভ তো তুমি জানো ডেরিভেটিভটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। f1 f2 যাই হোক না কেন, তুমি যখন এই c1 f1 প্লাস c2 f2 করবে তখন সেটা c1 ddx f1 হবে প্লাস c2 ddx f2 হবে। তা ddx এর জায়গায় এটা তুমি বসিয়ে দাও, c1 f1 প্লাস c2 f2। দেখো এই যে এই সেকেন্ড যে অল্টারনেটিভ ডেফিনেশন যেটা, সেটা দেখো স্যাটিসফাইড হচ্ছে। সেখান থেকে তুমি বলে দিলে যে ddx একটা লিনিয়ার অপারেটর। ঠিক আছে? এনি হায়ার অর্ডার ডেরিভেটিভও কিন্তু সবসময় লিনিয়ার অপারেটর হয়। মানে এনি অর্ডার ডেরিভেটিভ, এনি অর্ডার ডেরিভেটিভস এটা আর লিনিয়ার অপারেটর। আবার ধরো একটা ইন্টিগ্রেশন করছো, ধরো ডিডিএক্স, এটা একটা মানে আমি বলছি কি এ অপারেটরটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশন ডিডিএক্স। তারপরে এ অপারেটরটা ধরে নাও একটা c1 f1 প্লাস c2 f2 এর উপরে কাজ করছে, মানে বেসিক্যালি ইন্টিগ্রাল ডিএক্স c1 f1 প্লাস c2 f2। আচ্ছা, একটা জিনিস বলি, যে আমরা হয়তো ইন্টিগ্রেশন করার সময় ডিএক্সটাকে ফাংশনের পরে দিই, কিন্তু এটা জাস্ট আগে পরের কোনো মানে নেই। এটা তুমি আগে দিলেও একই রকম ভাবে সত্যি জিনিসটা এটা। তাহলে দেখো এটা যখন কাজটা আমার করছে কি হবে, তাহলে এটা c1টা বাইরে চলে এলো,
ইন্টিগ্রাল ডিডিএক্স অফ f1 হলো প্লাস c2 টা বাইরে চলে গেল, ইন্টিগ্রাল ডিডিএক্স অফ f2 হয়ে গেল। তার এটা হয়ে যাচ্ছে এটা c1 a f1 প্লাস c2 a c1 a f1 প্লাস c2 a f2 এটা, ঠিক আছে? দেখো পরিষ্কার বোঝা গেল। একটা মানে এনি ইন্টিগ্রেশন হচ্ছে তোমার সবসময় মানে এমনি নর্মাল ইন্টিগ্রেশন, ডাবল ইন্টিগ্রেশন, ট্রিপল ইন্টিগ্রেশন, তারা সবসময় হচ্ছে লিনিয়ার অপারেটর। এনি কাইন্ড অফ ইন্টিগ্রেশন is a linear operator. আচ্ছা, এবারে ধরো তুমি লেটসে এ অপারেটরটা মানে ধরে নাও একটা স্কোয়ার রুট করা, লেটসে এ অপারেটর মানে একটা স্কোয়ার রুট করা। তাহলে এবারে এ অপারেটরটা যখন তুমি ধরো c1 f1 প্লাস c2 f2 উপরে কাজ করছো, তার মানে কি স্কোয়ার রুট অফ c1 f1 প্লাস c2 f2 এইটা। আচ্ছা, এইটাকে নিশ্চয়ই তুমি কোনো রকম ভাবেই c1 ইন্টু স্কোয়ার রুট অফ f1 প্লাস c2 ইন্টু স্কোয়ার রুট অফ f2 হিসেবে লিখতে পারছো না। অর্থাৎ তুমি কোনো রকম ভাবে এটা c1 a f1 প্লাস c2 a f2 ফর্মে লিখতে পারছো না। তাহলে তুমি যখন যে কোনো একটা জিনিস, দুটো জিনিসের যখন স্কোয়ার রুট করবে, তখন যখন স্কোয়ার রুট করলে এটা কি কখনো এইরকম ভাবে লিখতে পারা যাবে? সাডেনলি পারা যাবে না, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু এইরকম ভাবে লিখতে না পারলে তো লিনিয়ার অপারেটর হবে না। তার মানে কি বোঝা গেল না, এটা বেসিক্যালি ইমপ্লাই করলো যে এই যে টেকিং স্কোয়ার রুট বা এনি কাইন্ড অফ রুট, টেকিং এনি কাইন্ড অফ রুটস ইজ নট লিনিয়ার। এটা কিন্তু লিনিয়ার নয়, মাথায় রাখবে যে কোনো টাইপের রুট তুমি নাও সেটা লিনিয়ার নয়। আচ্ছা, ঠিক একই রকমভাবে তুমি স্কোয়ার করতে চাও, ধরো দুটো ফাংশন c1 f1 প্লাস c2 f2 তার স্কোয়ার করো, স্কোয়ার করলেও তুমি সেটাকে এইরকম ভাবে লিখতে পারবে না। তাহলে এনি মানে টেকিং পাওয়ার, টেকিং এনি অর্ডার অফ পাওয়ার মানে স্কোয়ার, কিউব, টু দি পাওয়ার 4 ইত্যাদি ইত্যাদি আর কি, এইটা ইজ নট লিনিয়ার। তার মানে যেমন লিনিয়ার অপারেটর আছে তেমন লিনিয়ার নয় এরকম অপারেটরও আছে। যেমন ধরো একটা অপারেটরের কথা বলছি, এ একটা অপারেটর, সেইটা মানে হচ্ছে তোমার স্টার, অর্থাৎ টেকিং কমপ্লেক্স কনজুগেট, টেকিং কমপ্লেক্স কনজুগেট। ধরো এ একটা অপারেটর, তুমি c1 f1 প্লাস c2 f2 উপরে কাজ করছো, তার মানে কি বেসিক্যালি হবে c1 f1 প্লাস c2 f2 তার স্কোয়ার রুট হয়ে যাবে। এটা করলে কত হয় c1 স্টার f1 স্টার প্লাস c2 স্টার f2 স্টার হলো এটা। এটাকে তুমি লিখতে পারছো c1 স্টার a ইন্টু f1 প্লাস c2 স্টার a ইন্টু f2। আচ্ছা, যদি c1 c2 রিয়েল হতো তাহলে দেখো লিনিয়ার হওয়ার ক্রাইটেরিয়াটা স্যাটিসফাই করে ফেলতো, ঠিক আছে? কিন্তু এখানে c1 c2 তো আরবিট্রারি, কোথাও কি বলে দিয়েছে ওটা আরবিট্রারি রিয়েল কনস্ট্যান্ট? তা তো বলিনি। তাহলে এই যে কম্বাইনিং কোএফিসিয়েন্টগুলো ইন জেনারেল কমপ্লেক্সও হতে পারে। তার মানে এটাকে তুমি কিন্তু ইন জেনারেল একটা কনস্ট্যান্ট টাইম a f1 প্লাস c2 a f2 এরকম ভাবে লিখতে পারবে না। তার কারণটা কি, অ্যাজ c1 and c2 আর arbitrary or it may be it may also be কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার যদি হয় তাহলে সি স্টার আর সি তারা সমান নয়, এটা তুমি লিখতে পারছো না। তার মানে কি হচ্ছে না, তার মানে এটা কনক্লুশনটা হচ্ছে টেকিং কমপ্লেক্স কনজুগেট ইজ নট এ লিনিয়ার অপারেটর। কোন একটা কমপ্লেক্স নাম্বারের কনজুগেট নেওয়া যেটা, টেকিং কমপ্লেক্স কনজুগেট ইজ নট লিনিয়ার, এটা লিনিয়ার না, ঠিক আছে? তাহলে স্ট্যান্ডার্ড যেগুলো তুমি দেখো, তাহলে কোন অপারেটরগুলো লিনিয়ার কোন অপারেটরগুলো লিনিয়ার না তুমি বুঝতে পারছো নিশ্চয়ই, ঠিক আছে? হয়েছে? সেই লাস্ট
লাইন বুঝতে পারলাম। কোনটা? এই লাস্টের লাইনটাই তো, মানে C1 স্টার আর C1 তো সমান নয়। মানে এই তো লাস্টটা দেখো, তুমি স্টেপ বাই স্টেপ দেখো কোন জায়গাটা বুঝতে পারছো না বলো। মানে এই যে C1F1 প্লাস C2F2 তার কমপ্লেক্স কনজুগেট নিলে কি হয়, এটারও কমপ্লেক্স কনজুগেট হবে, এটারও কমপ্লেক্স কনজুগেট হবে, প্লাস এটারও কমপ্লেক্স কনজুগেট, এটারও কমপ্লেক্স কনজুগেট হবে। এটা জানো তো? কি গো? তাই তো। এবারে এবারে কি হচ্ছে, এই যে F1 স্টার মানে বেসিক্যালি কি, কোন একটা ফাংশন তার স্টার নেওয়া, কিন্তু একটা অপারেটর একটা ফাংশনের উপরে কাজ করা মানে তো তোমার স্টারটা হবে। মানে এই যে দেখো না, এই যে এটা C1F1 প্লাস C2F2 মানে কি, C1F1 প্লাস C2F2 তো স্টার, তাহলে F1 স্টারের জায়গায় তুমি লিখতে পারবে কি AF1, আর F2 স্টারের জায়গায় লিখতে পারবে কি AF2। মানে এটা F1 উপরে কাজ করা মানে তো F1 এর কমপ্লেক্স কনজুগেট হয়ে যাওয়া, এটা F2 এর উপরে কাজ করা মানে তো F2 এর কমপ্লেক্স কনজুগেট হয়ে যাওয়া, সেটা আমি করেছি। এবার তারপরের লাইন আমি বলছি যে C1 C2 যদি রিয়েল হতো, তাহলে রিয়েল নাম্বারে কমপ্লেক্স কনজুগেট থাকলে সেটাই থাকে, কিন্তু কমপ্লেক্স নাম্বারে তো কমপ্লেক্স কনজুগেট থাকলে সেটা থাকে না। তাহলে যদি এমন হতো যে নাম্বারটা ধরো 2i, কমপ্লেক্স কনজুগেটে -2i হয়ে যাবে, তো সেখানে C1 স্টার আর C1 তারা সমান হবে, এর কোনো বাধ্যবাধকতা নেই। যখন C1টা কমপ্লেক্স, আর C2 স্টারটা C2 এর সঙ্গে সমান হবে, সেটা কোনো বাধ্যবাধকতা নেই, কারণ C2 হচ্ছে কমপ্লেক্স। যেহেতু C1 C2 তারা আরবিট্রারি, অর্থাৎ এরা কমপ্লেক্সও হতে পারে, হ্যাঁ, তারা কমপ্লেক্সও কিন্তু হতে পারে, হ্যাঁ, সেই জন্য আমি এই দুটো সমান হচ্ছে না বলে তারা ইন জেনারেল লিনিয়ার নয়। ঠিক আছে, হলো? ওয়ান সিটু যদি রিয়েল নাম্বার হতো তাহলে সেক্ষেত্রে রিয়েল নাম্বার তো নিতে পারবো না, এটাই তো কথা। এখানে কি বলা হয়েছে, ডেফিনেশনটা ভালো করে খেয়াল করো, যে C1 C2 আর টু আরবিট্রারি কনস্ট্যান্ট। আরবিট্রারি কনস্ট্যান্ট মানে তুমি যেটা খুশি ধরতে পারো, যা খুশি কনস্ট্যান্ট নিতে পারো। আমি কি ডেফিনেশনে কোথাও রেস্ট্রিকশনটা দিয়েছি দে হ্যাভ টু বি রিয়েল কনস্ট্যান্ট? তা তো নয়। দে আর ইন জেনারেল কমপ্লেক্স কনস্ট্যান্ট। যদি কমপ্লেক্স নাম্বার হয় তাহলে কমপ্লেক্স কনজুগেট সেটা সমান নয়। সমান নয় মানে তার মানে এইটা ইন জেনারেল সমান নয়। এই যে আগের লাইন থেকে পরের লাইনটা, এই দুটো বেসিক্যালি সমান নয়। সমান করতে গেলে C1 স্টারটাকে C1 ভাবতে হবে, C2 স্টারটাকে C2 ভাবতে হবে। কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে C1 স্টার C2 সঙ্গে সমান, C1 স্টারটা C1 এর সঙ্গে সমান নয়, বা C2 স্টারটা C2 এর সঙ্গে সমান নয়। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। মানে ধরে নাও যদি মানে ছেলেদের গম বেরোয় আর মেয়েদের গম বেরোয় না, এটা যদি ধ্রুব সত্য হয়, তাহলে হচ্ছে তোমার মাসি তার গম নেয়। এবারে সেই মাসির গম বেরোলে সে মামা হবে কিনা সেটাই ভেবে আমার হবেটা, ঠিক আছে না? এটা তোমার বুঝতে হবে, যেটা রিয়েল হলে কি হবে না হবে। আমি তো ডেফিনেশনের ক্ষেত্রেই বলছি এটা রিয়েল। ইন জেনারেল আরবিট্রারি কনস্ট্যান্ট, আরবিট্রারি কনস্ট্যান্ট মানে তারা ইন জেনারেল কমপ্লেক্স, তার মানে কমপ্লেক্সের একটা সাবসেট তো রিয়েল নাম্বার। কমপ্লেক্স আছে, সেটা হচ্ছে রিয়েল এবং ইমাজিনারি, তার কম্বিনেশন হচ্ছে কমপ্লেক্স নাম্বার। তাহলে ইন জেনারেল সেটা ইমাজিনারি হতে পারে, সেটা জেনারেল একটা কমপ্লেক্স নাম্বার হতে পারে, কিন্তু সবসময় রিয়েল হবে এর কোনো বাধ্যবাধকতা নেই। বাধ্যবাধকতা নেই বলে এই যে লাস্ট দুটো লাইন, এইটা থেকে এটা তুমি লিখতে পারো না। লিখতে পারো না মানে হচ্ছে ওটা তোমার লিনিয়ার হচ্ছে না। ঠিক আছে, বোঝা গেল? ধরো আমি জাস্ট তোমাকে আচ্ছা ঠিক আছে, তারপরে দেখো তাহলে যে অপারেটরগুলো তুমি দেখছো, সেই অপারেটরগুলো তোমার সবাই যে লিনিয়ার হবে সেরকম নয়, কেউ কেউ লিনিয়ার, কেউ কেউ লিনিয়ার নয়। ধরো আমি একটা অপারেটর বলছি, তো একটা ট্রান্সলেশনাল অপারেটর বলছি। ট্রান্সলেশনাল অপারেটর, এটা মানেটা কি? ধরো TH একটা ফাংশনের উপরে কাজ করলো, করে কি হবে না তোমার x প্লাস এইচ, অর্থাৎ যেখানে x থাকবে, এক্সটাকে এখানে সাফিক্সে যে এইচ আছে ট্রান্সলেশনাল অপারেটরে, সাফিক্সে যে আছে সেইটাকে এক্স এর সঙ্গে সেটা তোমার যোগ হয়ে যাবে। এটা হচ্ছে ট্রান্সলেশনাল অপারেটর। ঠিক আছে, আচ্ছা ধরো তুমি এবারে এই ট্রান্সলেশনাল অপারেটরটা তুমি ধরে নাও একটা C1 F1x প্লাস C2 F2x এর উপরে কাজ করছে। তা কি হবে, ট্রান্সলেশনাল অপারেটরটা যেখানে তোমার x পাবে সেটাকে x প্লাস এইচ করে দেবে। কাজ তো এই, যেখানে x দেখতে পাবে সেই xটাকে x প্লাস এইচ করে দেবে। C2 F2 x প্লাস এইচ, এইটা
এবারে দেখো এটা C1, এবার F1 x প্লাস এইচ তুমি কি লিখতে পারো, TH ইন্টু F1 x। এটা C2, এটাকে লিখতে পারো কি, TH কাজ করছে হচ্ছে তোমার F2 x এর উপরে, এই যে Fx এর উপরে করে যদি x প্লাস এইচ দেয়, তাহলে F1 x প্লাস এইচটা হবে TH ইন্টু F1, আর F2 x প্লাস এইচ হবে TH ইন্টু এইটা। তাহলে এবারে খেয়াল করে দেখো, এই যে কোনো একটা অপারেটর C1 F1 প্লাস C2 F2 উপরে কাজ করা মানে C1 তোমার ওই TH F1 প্লাস C2 TH F2 দিয়ে দিল, তার মানে ক্লিয়ারলি TH is a এটা হচ্ছে লিনিয়ার অপারেটর। বুঝতে পারলে ট্রান্সফার অপারেটরটা বেসিক্যালি একটা লিনিয়ার অপারেটর, ঠিক আছে? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ধরো আরেকটা অপারেটর বলছি, ধরো প্যারিটি অপারেটর, তাকে পাই দিয়ে এক্সপ্রেস করা হয়। এর মানেটা কি, প্যারিটি অপারেটরের কাজটা হচ্ছে এফ এক্স এর উপরে কাজ করে এফ অফ মাইনাস এক্স দিয়ে দেয়, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা এবার এক কাজ করো, প্যারিটি অপারেটরটা তোমার C1 F1 x প্লাস C2 F2 x এর উপরে কাজ করা, তাহলে কি হবে, C1 F1 মাইনাস এক্স হয়ে গেল প্লাস C2 F2 মাইনাস এক্স হয়ে গেল। মানে প্যারিটি অপারেটর করছেটা কি, যেখানে এক্স পাচ্ছ তাকে মাইনাস এক্স করে দিচ্ছে, এটা। তাহলে এইটা তুমি লিখতে পারছো, দেখো C1 পাই ইন্টু F1 x প্লাস C2 পাই ইন্টু F2 x, এটা। তার মানে দেখো একটা অপারেটর C1 F1 প্লাস C2 F2 উপরে কাজ করা মানে হচ্ছে C1 পাই F1 হয়ে গেল বা C2 পাই F2 হয়ে গেল। তাই এখান থেকে আমি কনক্লুড করতে পারি কি, ক্লিয়ারলি পাই প্যারিটি অপারেটর ইজ এ লিনিয়ার অপারেটর। এটা হচ্ছে তোমার লিনিয়ার অপারেটর। ধর একটা পারমুটেশন অপারেটর বলে একটা জিনিস বলছি, পারমুটেশন অপারেটর, তো এটা P12। আচ্ছা P12 এর কাজটা কি, বা Pij ইন জেনারেল তুমি বলতে পারো, মানে P12 বলতে পারো অথবা Pij বলতে পারো ইন জেনারেল। Pij এর কাজটা অ্যাকচুয়ালি কি না, Pij যদি এরকম একটা ফাংশন পায়, ধরো একটা এফ একটা ফাংশন, যে ফাংশনটা ধরে নাও xi xj এর উপরে যখন কাজ করছে সে কি করবে না, এর কাজটা হচ্ছে এই আই আর জে তার পজিশন করে জাস্ট পাল্টে দেবে, xj xi হয়ে যাবে। এই পারমুটেশন অপারেটরের কাজটা হচ্ছে এইটা, যে 1-2 কে 2-1 করে দেবে বা আই জে কে জি আই করে দেবে। আর এবারে তুমি এক কাজ করো, এই পারমুটেশন অপারেটরটাকে কাজ করছো, ধরে নাও C1 F1 xi yi প্লাস C2 F2 xi yi xi yj, সরি xi yj xi yj এর উপর, এটা। তাহলে এবারে কি হবে না, পিআই যে যেখানে আই যে পাবে তাকে জিআই করে দেবে, তার মানে এটা কি হবে C1 F1, ও সরি দুটি এক্স দিয়ে লিখেছি তো, হ্যাঁ। এবারে কি হবে, যেখানে আই জে পাবে সেটাকে জিআই করে দেবে, তাহলে C1 F1 xj xi হলো প্লাস C2 F2 xj xi হলো। এটাকে তাহলে পরিষ্কারভাবে লিখতে পারছো C1 Pij F1 xi xj, কারণ এইটা করলেই তো তোমার উপরটা হয়। একে C2 Pij F2 xi xj, তাই যে এই পারমুটেশন অপারেটর xi xj-কে xj xi করে দিয়েছিল, এটা। তাহলে কি হলো দেখো, পারমুটেশন অপারেটর C1 F1 প্লাস C2 F2 উপরে কাজ করলে C1 ওই P-F1 প্লাস C2 P-F2 তোমার দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তার মানে ক্লিয়ারলি
পারমুটেশন অপারেটর, পারমুটেশন অপারেটর is a linear operator. Permutation operator is a linear operator. ঠিক আছে? হয়েছে, বুঝতে পেরেছো? তাহলে মানে কোন একটা অপারেটর দিয়ে দিলে সেই অপারেটর লিনিয়ার কি লিনিয়ার নয় করতে পারবে তো? হ্যাঁ স্যার। আচ্ছা চলো তাহলে এবারে ফিরে আসি আবার। আচ্ছা এবারে দেখো এখানে এই পস্টুলেট 2 তে তাহলে অবজারভেবল ক্লাসিক্যাল অবজারভেবল বুঝলে, অপারেটর লিনিয়ার অপারেটর বুঝলে, তারপরে কি বলছে এটা ফর এভরি অবজারভেবল ইন ক্লাসিক ফর এভরি ক্লাসিক্যাল অবজারভেবল দ্যার ইজ এ করসপন্ডিং লিনিয়ার অপারেটর ইন কোয়ান্টাম মেকানিক্স। আমি এইটুকু এবারে বোঝার চেষ্টা করি যে ক্লাসিক্যাল অবজারভেবলের করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরটা তুমি কেমন করে পাবে, তার রেসিপিটা তোমাকে দেখতে হবে। তার মানে নেক্সট যে কাজটা আমরা করব সেটা হচ্ছে হাউ মানে মানে হাউ can we construct the quantum mechanical operator corresponding to a classical observable. How can we construct the quantum mechanical operator corresponding to a classical observable? এইটা আমি দেখতে চাইছি যে কেমন করে কোন একটা কোয়ান্টাম ক্লাসিক্যাল অবজারভেবলের করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর তুমি কনস্ট্রাক্ট করতে পারো। ঠিক আছে? আচ্ছা দেখো, আচ্ছা এক্ষেত্রে তোমার 3টে স্টেপ তোমাকে ফলো করতে হয়। স্টেপ 1 হচ্ছে, দেখো অলরেডি আমরা যেটা করে এসেছি সেটা হচ্ছে কোন একটা ক্লাসিক্যাল অবজারভেবলকে তুমি সবসময় ইন টার্মস অফ কম্পোনেন্টস অফ পজিশন এবং মোমেন্টাম দিয়ে এক্সপ্রেস করতে কিন্তু পারো, অর্থাৎ এক্স ওয়াই জেড এবং পিএক্স পিওয়াই পিজেড ফর্মে কিন্তু এক্সপ্রেস করতে পারো, তুমি সেটা প্রথমে করো। তাহলে প্রথমে যেটা করো, এক্সপ্রেস এনি ক্লাসিক্যাল observable in terms of components of position, যেটা হচ্ছে x y z and momentum x y z। তাহলে এক্সপ্রেস এনি ক্লাসিক্যাল অবজারভেবল ইন টার্মস অফ কম্পোনেন্টস অফ পজিশন এন্ড মোমেন্টাম, তুমি প্রথমে এইটা করে ফেলো। আচ্ছা তারপরে যেটা করো, স্টেপ 2, রিপ্লেস the components of position and momentum by their respective operator। কিসের? তারা যদি মানে এটা এটা অনেকগুলো রাস্তা আছে, রিপ্লেস দ্য কম্পোনেন্টস অফ পজিশন এন্ড মোমেন্টাম বাই দেয়ার রেসপেক্টিভ অপারেটর। হ্যাঁ, এটার একটা পার্টিকুলার রেসিপি হচ্ছে যে মানে ওয়ান অফ দ্য রেসিপি, মানে এটাকে ইউনিক রেসিপি সেরকম না। আমি এক কাজ করি যে অনেকগুলো পসিবিলিটি আছে সেগুলো না বলে এখন ইউনিকলি বলি, তারপরে আমি অন্যান্য রিপ্রেজেন্টেশনগুলোতে আসবো। সেটা হচ্ছে যে এই যে এক্সটা ছিল, সেই এক্সটাকে রিপ্লেস করে এক্স অপারেটর দিয়ে, কিন্তু ব্যাপার হচ্ছে এক্স অপারেটরটা এক্স এর সঙ্গে সমান। ওয়াইটাকে তুমি রিপ্লেস করবে ওয়াই অপারেটর দিয়ে, এবারে এখানে ওয়াই অপারেটরটাকে ওয়াই জাস্ট ধরা হচ্ছে, বা জেডটাকে রিপ্লেস করে জেড অপারেটর দিয়ে, জেডটা কিন্তু আমার জেডেই থাকবে, কিন্তু পিএক্সটাকে যখন রিপ্লেস করবে পিএক্স অপারেটর দিয়ে, সেটা কিন্তু মাইনাস আই এইচ কস ডেল ডেল এক্স।
বা পি ওয়াইটাকে তুমি যখন রিপ্লেস করবে পি ওয়াই অপারেটর দিয়ে, সেটা হচ্ছে কত মাইনাস আই স্কয়ার ডেল ডেল ওয়াই। আর পি জেডটাকে তুমি রিপ্লেস করতে পি জেড অপারেটর দিয়ে, সেটা কত হচ্ছে মাইনাস আই এইচ স্কয়ার ডেল ডেল জেড। তাহলে এক্স ওয়াই জেডটাকে এক্স ওয়াই জেডই রেখে দাও, আর পি এক্স পি ওয়াই পি জেডকে করেসপন্ডিংলি মাইনাস আই স্কয়ার ডেল ডেল মাইনাস আই স্কয়ার ডেল ডেল ওয়াই মাইনাস আই স্কয়ার ডেল ডেল জেড পড়ো। মানে এই যে অ্যাপ্রোচটা, এইটা একটা পার্টিকুলার অ্যাপ্রোচ, এটাই যে ইউনিক অ্যাপ্রোচ সেরকম নয়। দিস ইজ নট দ্য ইউনিক অ্যাপ্রোচ, আমি তোমাকে এইটুকু বলতে পারি। এবারে অন্যান্য অ্যাপ্রোচ কি হতে পারে সেটা আমরা পরে আলোচনা করব। দিস ইজ নট দ্য ইউনিক অ্যাপ্রোচ, মানে এটাই করতে হবে, এর কোনো অল্টারনেটিভ ভার্সন নেই সেরকম নয়, অল্টারনেটিভ ভার্সন কিন্তু আছে। দিস ইজ নট দ্য অনলি অ্যাপ্রোচ। এটা শুধুমাত্র এই অ্যাপ্রোচটাই নিতে হবে সেরকম নয় কিন্তু, হ্যাঁ। কিন্তু প্রথম দিকে অত ঝামেলার মধ্যে যেও না, প্রথমের দিকে তুমি একটা ভাষাই শেখো। ধরো তুমি জাস্ট এক্স ওয়াই জেডটাকে এক্স ওয়াই জেড দিয়ে রিপ্লেস করবে, আর পি এক্স পি ওয়াই পি জেডকে তাদের করেসপন্ডিং অপারেটর মাইনাস আই স্কয়ার ডেল ডেল এক্স মাইনাস আই স্কয়ার ডেল ডেল ওয়াই মাইনাস আই স্কয়ার ডেল ডেল জেড ফর্মে রিপ্লেস করবে। আর একটা স্টেপ 3, সেটা হচ্ছে পস্টুলেটের মধ্যেই লেখা আছে, দেখো যে ফর এভরি অবজারভেবল ইন ক্লাসিক্যাল মেকানিক্স দ্যাট ইজ এ করেসপন্ডিং লিনিয়ার অপারেটর কোয়ান্টাম মেকানিক্স হুইচ আর হার্মিশিয়ান। সেইটা হচ্ছে ফাইনাল চেক, finally check whether the operators are Hermitian or not. Finally check whether the operators are Hermitian or not. যে অপারেটরগুলো তুমি করলে যেগুলো হারমিশিয়ান করে তোমাকে ফাইনালি চেক করে নিতে হবে, কারণ দেখো তোমার পস্টুলেটের মধ্যে কিন্তু অপারেটরগুলো হারমিশিয়ান হবে সেটা চাওয়া হয়েছে। ফর এভরি ক্লাসিক্যাল অবজারভেবল দেয়ার ইজ এ করেসপন্ডিং লিনিয়ার অপারেটর কোয়ান্টাম মেকানিক্স হুইচ ইজ হারমিশিয়ান। মানে ফাইনালি তোমাকে চেক করতে হবে এটা হারমিশিয়ান কি। আচ্ছা, ধরো তুমি এই যে অ্যাপ্রোচগুলোকে কাজে লাগিয়ে তুমি যখন কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরটাকে করতে চাইবে, যে সমস্ত ক্লাসিক্যাল অবজারভেবলগুলো বলেছিলে সেগুলো, ধরো তুমি এই ধরো পজিশন অপারেটর, পজিশন ওয়ান ডাইমেনশনে পজিশনটাকে তুমি কেমন করে লিখছো, এক্স হিসেবে এক্সপ্রেস করতে পারছো। পজিশন অপারেটর এক্স অপারেটরটা কি হবে, তোমার এক্স এর সঙ্গে সমান হয়ে যাবে। থ্রি ডাইমেনশনে আর যে ভেক্টরটা তার করসপন্ডিং অপারেটরটা তুমি কি করে লিখবে না, আরটাকে লিখতে হচ্ছিল আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড। তাহলে এর করসপন্ডিং অপারেটরটা কি হবে, এক্স এর জায়গায় এক্স অপারেটর, ওয়াই এর জায়গায় ওয়াই অপারেটর, জেড এর জায়গায় জেড অপারেটর তুমি বসিয়ে দেবে। বসিয়ে দিলে কি হবে, এক্স অপারেটর তো এক্স ইটসেলফ, ওয়াই অপারেটর তো ওয়াই ইটসেলফ, জেড অপারেটর তো জেড ইটসেলফ। এটা করলে কি হচ্ছে দেখো, এটা বেসিক্যালি তোমার সেই আর এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তার মানে পজিশন অপারেটরটা না মানে আলাদা কিছুই না, পজিশন অপারেটর মানে জাস্ট সিম্পলি পজিশন দিয়ে গুণ হয়ে যাওয়া এইটা। আর মোমেন্টামটা তো অলরেডি বলে দেওয়া হলো, এটা তো একদম ডেফিনেশনের মধ্যেই পড়ছে। মোমেন্টাম যে অপারেটরগুলো ওয়ান ডাইমেনশনে তো তুমি জাস্ট দেখলে পিএক্স অপারেটর, যেটা জাস্ট মাইনাস আই স্কয়ার ডেল ডেল এক্স। আর যখন তুমি থ্রিডিতে করছো তখন পিটা যেহেতু তোমার কোনটা মাইনাস আই এইচ ক্রস বলা হয়, মানে এইচ এর পেটটা কাটা, মানে প্লাঙ্ক কনস্ট্যান্ট, এইচ তো প্লাঙ্ক কনস্ট্যান্ট, এই প্লাঙ্ক কনস্ট্যান্টের পেটটা কাটা, এইচ পেটটা কাটা, এটার মানে হচ্ছে এইচ বাই টু পাই। আসলে তোমরা যখন বোর্ড থিওরি পড়েছো না, যে অ্যাঙ্গুলার মোমেন্টামটা এইচ বাই টু পাই এর ইন্টিগ্রাল মাল্টিপল হয় তো, তাই না? এই এইচ বাই টু পাইকে সিম্বলিক্যালি এইচ এর পেটটা কেটে দিয়ে লিখতে হয়, আর ঠিক আছে। হ্যাঁ, এখানে এইচটা হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, আর এইচ কাটটাকে বলা হয় ডিরাক কনস্ট্যান্ট। আর থ্রি ডাইমেনশনে মোমেন্টামটা তুমি কেমন করে লিখেছিলে, মোমেন্টাম ভেক্টরটাকে লিখেছিলে আইপিএক্স প্লাস জেপিওয়াই প্লাস কেপিজেড এইটা। তাহলে এবারে এই মোমেন্টামের যখন করসপন্ডিং অপারেটরটাকে লিখবে তুমি কি করবে, আই পিএক্স তার অপারেটর হয়ে যাবে প্লাস
জে পি ওয়াই তার অপারেটর হয়ে যাবে প্লাস কে পি জেড তার অপারেটর হয়ে যাবে। সেটা কথা হবে আই যেমন আছে আছে এইটা মাইনাস আই স্কোয়ার ডেল ডেল এক্স। আচ্ছা এখানে গুলিয়ে যায় না যেন, এই ভেতরের আইটা হচ্ছে রুট ওভার অফ -1, মানে এখানে আইটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের আই, যেটা রুট ওভার অফ -1, হ্যাঁ, রুট ওভার অফ -1। আর এই আই এর মধ্যে যে ক্যাপ দেওয়া থাকে ইউনিট ভেক্টর। তাহলে এটা হচ্ছে কত, আই মাইনাস আই স্কোয়ার ডেল ডেল এক্স প্লাস জে ইন্টু মাইনাস আই এইচ ক্রস ডেল ডেল ওয়াই প্লাস কে ইন্টু মাইনাস আই এইচ ক্রস ডেল 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 জেড। ঠিক আছে, তাহলে দেখো এই মোমেন্টামের করসপন্ডিং অপারেটরগুলো তুমি পেয়ে গেলে। আচ্ছা এবারে ধরো তুমি কাইনেটিক এনার্জি আসছে। কাইনেটিক এনার্জি দেখো, ওয়ান ডাইমেনশনে তুমি কাইনেটিক এনার্জিটাকে কি করে লিখেছিলে, px স্কয়ার বাই টোয়াইস এম, মানে কি px ইন্টু px ডিভাইডেড বাই টোয়াইস এম। এবারে কাইনেটিক এনার্জি করসপন্ডিং অপারেটর যখন লিখবে 1/2 m যেমন আছে আছে, px এর জায়গায় px অপারেটর লিখতে হবে, এখানে px এর জায়গায় তোমার px অপারেটর লিখতে হবে, মানে কম্পোনেন্টস অফ পজিশন মোমেন্টাম তাদের রেসপেক্টিভ অপারেটর দিয়ে রিপ্লেসড হয়ে যাবে। তাহলে সেটা কত হবে 1/2 m, এটা হচ্ছে মাইনাস আই এইচ ক্রস ডেল ডেল এক্স, আবার এইটাও হয়ে যাচ্ছে মাইনাস আই এইচ ক্রস ডেল ডেল এক্স। এইটা তাহলে দেখো মাইনাস মাইনাস প্লাস হলো, আর আই মিলে আই স্কোয়ার হয়ে যাচ্ছে, এটা আবার -1, তাহলে হয়ে যাচ্ছে মাইনাস এইচ ক্রস স্কোয়ার বাই টোয়াইস এম, আর এই ডেল ডেল এক্স আর একবার ডেরিভেটিভ হয়ে গেলে এটা ডেল 2 বাই ডেল এক্স স্কোয়ার হয়ে যাবে। তার মানে ওয়ান ডাইমেনশনে কাইনেটিক এনার্জি অপারেটরটা কেমন দেখতে, মাইনাস এইচ ক্রস স্কোয়ার বাই টোয়াইস এম ডেল 2 বাই ডেল এক্স স্কোয়ার। আর এটা যখন থ্রিডিতে করবে তখন কি হবে, থিটা তো তোমার 1/2 m px স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার প্লাস পি জেড স্কোয়ার। তাহলে এর করসপন্ডিং অপারেটরটা কত হবে 1/2 m px স্কোয়ার অপারেটর, মানে একটা px স্কোয়ার মানে হচ্ছে কত 1/2 m, এটা বলার দরকার নেই, px গুণ হলো প্লাস py গুণ হলো প্লাস pz গুণ হলো এইটা। তাহলে যখন তুমি অপারেটরটাকে লিখবে কি হবে না, যেখানে এক্স ওয়াই জেড পাবে তাকে তার করসপন্ডিং অপারেটরতে রিপ্লেস করে দিতে হবে। তাহলে এখানে পিএক্সটাকে এই দুটো অপারেটর দিয়ে রিপ্লেস হলো প্লাস পিওয়াই অপারেটর দিয়ে রিপ্লেস হলো প্লাস পিজেড অপারেটর দিয়ে রিপ্লেস হলো। ঠিক আছে, এটা আচ্ছা এবারে তোমার এই যে পিএক্স বা পিওয়াই এগুলো তো তোমার ওই মানে ওই এইভাবে বসাবে তুমি, মাইনাস আই স্কোয়ার ডেল ডেল এস মাইনাস ডেল ডেল এস করে কি বেরোবে, মাইনাস এইচ কস স্কোয়ার ডেল 2 বাই ডেল এক্স স্কোয়ার। তার মানে মাইনাস এইচ কস স্কোয়ারটা কমন নিয়ে নাও, মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম হলো, এটা হয়ে গেল কত ডেল 2 বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল 2 বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল 2 বাই ডেল জেড স্কোয়ার। এইটা হলো তোমার থ্রি ডাইমেনশনে কাইনেটিক এনার্জি অপারেটরটা। হলো, বুঝতে পারলে? তাহলে পোটেনশিয়াল এনার্জি, হ্যাঁ তাহলে পোটেনশিয়াল এনার্জি ওয়ান ডাইমেনশনে ভিটাকে লিখছো কি, ভিটা থাকে এক্স এর ফাংশন, তাহলে ভি এর অপারেটরটা কি লিখতে হবে, যেখানে এক্স পাবে এক্স এর অপারেটর লিখতে হবে। আচ্ছা এবার এক্স এর অপারেটর মানে তো তোমার এক্স ইটসেলফ, মানে ভি অপারেটরটাও সেই ভি এক্সই হলো। আর এটা যদি থ্রি ডাইমেনশনে করো, ভি অপারেটরটা কি হচ্ছে না এক্স ওয়াই জেড এর ফাংশন, তো ভি এর করসপন্ডিং অপারেটর যখন লিখবে তখন কি হবে, ভি এক্স এর জায়গায় এক্স অপারেটর, ওয়াই জায়গায় ওয়াই অপারেটর, জেড এর জায়গায় জেড অপারেটর লিখতে হবে। কিন্তু এক্স অপারেটর মানে এক্স ইটসেলফ, ওয়াই অপারেটর মানে ওয়াই ইটসেলফ, জেড অপারেটর মানে জেড ইটসেলফ, মানে ভিটা হচ্ছে সেইটা। মানে যেমন পজিশন অপারেটর গুলো কিছু পাল্টায় না, পজিশন অপারেটর মানে পজিশন ইটসেলফ, ঠিক একই রকমের পোটেনশিয়াল এনার্জি অপারেটর মানে পোটেনশিয়াল এনার্জি ইটসেলফ। এবার যখন তুমি টোটাল এনার্জিতে যাবে, টোটাল এনার্জি দেখো 1D তে
টোটাল এনার্জিটাকে হ্যামিল্টনিয়ান বলা হয়। তাহলে তো কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, তো তাহলে 1D তে কি হবে? হ্যামিল্টনিয়ান অপারেটরটা কাইনেটিক এনার্জি অপারেটর প্লাস পোটেনশিয়াল এনার্জি অপারেটর। এবারে এইটা কত ছিল না, মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম d2/dx², আর এইটা হচ্ছে তোমার পোটেনশিয়াল এনার্জিটা ভিএক্স। এইটা হয়ে গেল 1 ডাইমেনশনে হ্যামিল্টনিয়ান অপারেটরটা। আর 3 ডাইমেনশনে এটা কি হয়ে যাবে? কাইনেটিক এনার্জি অপারেটরটা মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম del2/del x² প্লাস del2/del y² প্লাস del2/del z²। এটা হচ্ছে তোমার ওই যে কাইনেটিক এনার্জি পার্টটা হয়ে গেল, আর পোটেনশিয়াল এনার্জিটা ভি এক্স ওয়াই জেড। এইটা হলো হ্যামিল্টনিয়ান অপারেটর। মানে এই যে এইচটাকে ডাকা হয় হ্যামিল্টনিয়ান অপারেটর এরকম ভাবে। মানে টোটাল এনার্জি অপারেটর মানে হ্যামিল্টনিয়ান অপারেটর। এটা 1 ডাইমেনশন, এই প্রথম পার্টটা হচ্ছে কাইনেটিক এনার্জি পার্ট, আর 1 ডাইমেনশন পোটেনশিয়াল এনার্জি শুধুমাত্র এক্স এর ফাংশন। আর যখন 3 ডাইমেনশনে যাবে তখন কাইনেটিক এনার্জি পার্টটা হচ্ছে মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম del2/del x² বা del2/del y² বা del2/z² হয়ে গেল। তার সঙ্গে তোমার পোটেনশিয়াল এনার্জি পার্টটা তোমার লিখে দিতে হবে, যেটা এক্স ওয়াই জেড এর ফাংশন। টোটাল এনার্জি হয়ে গেল। আচ্ছা, অ্যাঙ্গুলার মোমেন্টামটা বাকি রয়ে গেছে। অ্যাঙ্গুলার মোমেন্টাম কম্পোনেন্টটা দেখো এলএক্সটা কি ছিল? ওয়াইপিজেড মাইনাস জেড পিওয়াই ছিল। দেখো আমরা করে দেখেছিলাম, এলএক্সটা হচ্ছে ওয়াইপিজেড মাইনাস জেড পিওয়াই। তাহলে এখান থেকে যদি এলএক্স অপারেটরটা করো কি হবে? ওয়াই অপারেটর পিজেড অপারেটর মাইনাস জেড অপারেটর পি ওয়াই অপারেটর। ওয়াই অপারেটর মানে ওয়াই ইটসেলফ, পিজেড অপারেটর মানে মাইনাস আই স্কয়ার ডেল ডেল জেড মাইনাস জেড অপারেটর মানে জেড ইটসেলফ, পি ওয়াই অপারেটর মানে মাইনাস আই স্কয়ার ডেল ডেল ওয়াই। এটা তাহলে কি হলো, তুমি মাইনাস এই এইচ কসটা কমন নিয়ে নিলে, ওয়াই ডেল ডেল জেড মাইনাস জেড ডেল ডেল ওয়াই। এইটা হলো তোমার এলএক্স অপারেটরটা, এলএক্স অপারেটরটা। সিমিলারলি এল ওয়াই অপারেটরটা কত হবে? মাইনাস আই এইচ ক্রস জেড ডেল ডেল এক্স মাইনাস এক্স ডেল ডেল জেড। এল ওয়াই অপারেটরটা হবে মাইনাস আই এইচ ক্রস জেড ডেল ডেল এক্স মাইনাস, সরি এল ওয়াই না এল জেড হবে এবারে, এল জেড অপারেটরটা হবে মাইনাস আই এইচ ক্রস এক্স ডেল ডেল ওয়াই মাইনাস ওয়াই ডেল ডেল। তো দেখো তুমি এগুলো পেয়ে গেলে, মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম গুলো পেয়ে গেলে। ডাইপোল মোমেন্ট দেখলে, ডাইপোল মোমেন্ট একটু সহজ ব্যাপার। এই মিউ এক্স অপারেটর মানে হচ্ছে কিউ ইন্টু এক্স জাস্ট, মিউ ওয়াই অপারেটর মানে হচ্ছে কিউ ইন্টু ওয়াই, আর মিউ জেড অপারেটর মানে হচ্ছে কিউ ইন্টু জেড অ্যান্ড সো অন। তাহলে দেখো, তাহলে স্ট্যান্ডার্ড যে ক্লাসিক্যাল অবজারভেবল গুলো যেগুলো আমি আগে উল্লেখ করেছিলাম, তার মধ্যে তোমার পজিশন, মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, টোটাল এনার্জি, ডাইপোল মোমেন্ট, তাদের যে করসপন্ডিং অপারেটর গুলো সেগুলো আমি করে ফেলতে পারলাম কি করে না, এই যে রেসিপিটাকে শেখানো হয়েছে এই প্রথম দুটো স্টেপ কাজে লাগিয়ে। প্রথমেই হচ্ছে ক্লাসিক্যাল অবজারভেবল গুলোকে ইন টার্মস অফ কম্পোনেন্টস অফ পজিশন এবং মোমেন্টাম রিপ্লেস মানে এক্সপ্রেস করতে পারা যায়, ওটা আমি অলরেডি করে এসেছি। তারপর যেটা হয়েছিল যে একটা পার্টিকুলার রিপ্রেজেন্টেশনে তোমার যে পজিশন অপারেটর গুলো হচ্ছে এক্স ওয়াই জেড অপারেটর গুলোকে এক্স ওয়াই জেড দিয়ে রিপ্লেস করে দাও, আর মোমেন্টাম অপারেটর গুলোকে পি এক্স পি আই পি জেড অপারেটর গুলোকে মাইনাস আই এইচ স্কয়ার ডেল ডেল এ মাইনাস আই এইচ কস ডেল ডেল ওয়াই মাইনাস আই এইচ স্কয়ার ডেল ডেল জেড ফর্মে রিপ্লেস করে দাও। তাহলেই কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর গুলো পেয়ে গেলে। ঠিক আছে, বোঝাতে পারলাম? ঠিক আছে। আচ্ছা, এবারে এই যে থার্ড যে পার্টটা, যে এই যে অপারেটর গুলো পেয়েছো সেই অপারেটর গুলো হারমিশিয়ান কিনা তোমাকে চেক করতে বলেছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে হারমিশিয়ান কিনা চেক করতে গেলে আগে হারমিশিয়ান অপারেটর কাকে বলে সেটা আগে বুঝতে হবে, তবে তুমি চেকটাকে করতে পারবো। ঠিক আছে। তাহলে যেটা মোদ্দা কথা সেটা হচ্ছে যে এখন ফর দ্য টাইমিং তুমি মেনে নাও যে all the operators discussed above are Hermitian and hence
quantum mechanically accepted, মানে যে পজিশন, মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, টোটাল এনার্জি, ডাইপোল মোমেন্ট, এই যে অপারেটরগুলো বলেছি, এখন ফর দ্য টাইমে আমাকে বিশ্বাস করো যে এই অপারেটরগুলো সবাই হারমিশিয়ান, সেইগুলো এরা কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেড বা অ্যাকসেপ্টেবল, কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল। আমি হারমিশিয়ান অপারেটরের কিন্তু ডেফিনেশন এখনো বলিনি। ডেফিনেশনটা এই মুহূর্তে এক্ষুনি বলা যাবে না, ডেফিনেশনের জন্য আরো একটা দুটো ক্লাস তোমাকে ওয়েট করতে হবে। মানে পস্টুলেট 4 এর সঙ্গে সঙ্গে 4 না হলে তুমি যা হারমিশিয়ান এর ডেফিনেশনটা অত ভালো করে বুঝবে না। মানে তুমি জাস্ট একটা জিনিস আমি বলতে পারি যে কোন একটা অপারেটর যদি হারমিশিয়ান হয় তার অ্যাভারেজ ভ্যালু যেগুলো সেগুলো সব রিয়েল বেরোবে। আর ক্লাসিক্যাল অবজারভেবল মানে অবশ্যই রিয়েল। ক্লাসিক্যাল অবজারভেবল তো মেজারেবল কোয়ান্টিটি, যাকে মাপতে পারা যায়, তাই তো? মাপতে পারা যায় মানে অবশ্যই রিয়েল হতে হবে। আর এই রিয়েলটা গ্যারান্টেড হবে যদি অপারেটরটা হারমিশিয়ান হয়। আমি এইটুকু জাস্ট বলতে পারি। কিন্তু হারমিশিয়ান অপারেটর নিয়ে ফুল একটা ক্লাস কেন, মানে বেসিক্যালি 1.5টা ক্লাস দিতে হয়, 3 ঘন্টা ক্লাস নিতে হয়, সেটার জন্য তোমাকে আরো 2-1 দিন ওয়েট করতে হবে। আচ্ছা, এবারে কথা যেটা হচ্ছে যে এই যে কটা অপারেটর আমি বলেছি, প্রত্যেকটা অপারেটর যদি আলটিমেটলি সে হারমিশিয়ানই হয়ে যায়, চেক না করেও তুমি জাস্ট স্টেটমেন্ট হিসেবে দিচ্ছ, তাহলে আর থার্ড পয়েন্টটাকে চেক করার কি দরকার আছে? বলছি না যে প্রথম দুটো স্টেপের পরে তো কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরগুলো তুমি পেলে, এবার ফাইনালি এটাকে চেক করতে বলেছি যে হোয়েদার দে আর হারমিশিয়ান অর নট। এবারে এই যে কটা অপারেটর বলছি সবাইকে আমি হারমিশিয়ান বলে দিচ্ছি, তাহলে আর নতুন করে চেক করার কি আছে? তাহলে বাই ডিফল্ট তারা হারমিশিয়ান হবে না? উত্তরটা যে না, সবসময় তা হয় না। ধরো একটা এক্সেপশনের কথা বলি। এক্সেপশন, ধরো তুমি একটা ক্লাসিক্যাল অবজারভেবল না, এর কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর নাম, আর আমি সেখানে কিছু কমেন্ট করেছি। আচ্ছা, ধরো ওয়ান ডাইমেনশনে এক্স যদি মাপতে পারা যায়, পিএক্সও মাপতে পারা যাবে, তাহলে এক্স পিএক্স গুণ করাটাও তুমি মাপতে পারবে। তাহলে ক্লাসিক্যাল অবজারভেবল হচ্ছে এক্স পিএক্স। এবারে এক্স পিএক্স এর যে করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরটা কি হবে? না মাইনাস আইএইচ কস এক্স ডেল ডেল এক্স হবে। দেখো এক্স অপারেটর জায়গায় এক্স বসাবে, পিএক্স অপারেটর জায়গায় মাইনাস আইএইচ কস ডেল ডেল এক্স বসাবে, তার মানে আলটিমেটলি কি বেরোবে? মাইনাস আইএইচ কস এক্স ডেল ডেল এক্স, এইটা। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে দিস ইজ নট অ্যাকসেপ্টেবল, কারণ এটা হারমিশিয়ান নয়। ইট ইজ, আমি স্টেটমেন্ট হিসেবে বলছি, হারমিশিয়ান নয় আমি চেক করলাম না। চেক করার জন্য তোমাকে 2-1টা ক্লাস এখন ওয়েট করতে হবে। ইট ইজ নট হারমিশিয়ান অ্যান্ড হেন্স cannot be acceptable. এটা। আচ্ছা, নেক্সট চলে এসো পিএক্সএক্স এ। পিএক্সএক্স এর যদি করসপন্ডিং অপারেটরটা দেখো, তাহলে মাইনাস আইএইচ কস ডেল ডিরেক্ট আগে বসবে ইন্টু এক্স। এটা একই রকম ভাবে হারমিশিয়ান নয় বলে অ্যাকসেপ্টেবল নয়। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে যে 1 নম্বর এবং 2 নম্বর স্টেপ দুটো বলা হলো সেই মতো করেই তো করছি। করে অপারেটর তুমি পাচ্ছ, কিন্তু এদেরকে তুমি নিতে পারছো না কারণ তারা অ্যাকসেপ্টেবল নয়। কিন্তু আবার বলা হয়েছে যে ফর এভরি অবজারভেবল ক্লাসিক্যাল মেকানিক্স দেয়ার ইজ এ করসপন্ডিং লিনিয়ার অপারেটর কোয়ান্টাম মেকানিক্স। প্রত্যেকটা ক্লাসিক্যাল অবজারভেবলে কিন্তু একটা কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর থাকবে। তাহলে এক্স পিএক্স তার কিন্তু একটা কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর থাকতে হবে, বা পিএক্সএক্স একটা কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর থাকতে হবে। কিন্তু আমি যেরকম ভাবে স্টেপ 1 এবং স্টেপ 2 এর রেসপেক্টে বলেছি তাতে কিন্তু থাকছে না। তখন উপায়টা কি? ওয়ে আউট হচ্ছে বলা হয় সিমেট্রাইজেশন। সিমেট্রাইজেশন ব্যাপারটা কি? দেখো দেখো ক্লাসিক্যালি এক্স পিএক্স, পিএক্সএক্স আর এক্স পিএক্স বাই 2 এটা একই জিনিস। ক্লাসিক্যালি এক্স পিএক্স আর পিএক্সএক্স একই জিনিস, তাদেরকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে একই জিনিস বেরোবে। আর এবারে এক্স পিএক্স প্লাস পিএক্স এক্স বাই 2 এর যে করসপন্ডিং অপারেটরটা সেটা কি হবে? মাইনাস আইএইচ কস বাই 2 যদি তুমি নিয়ে নাও, এক্স ডেল ডেল এক্স প্লাস ডেল ডেল এক্স এক্স হবে। এটা মানে এদেরকে এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করছো, মাইনাস আইএইচ কস কমন চলে গেল, বাই 2 হয়ে গেল, এইটা হয়ে গেল। এইটা কিন্তু ইট ইজ হারমিশিয়ান and hence quantum mechanically acceptable। এই যোগ করে যখন 2 দিয়ে ভাগ করছো সেগুলো কিন্তু কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল হয়ে যাচ্ছে।
তার মানে ধরো একটা ক্লাসিক্যাল অবজারভেবল এক্স পি এক্স আছে, অথবা পিএক্স আছে, পিএক্স এক্স আছে, অথবা এক্স পিএক্স প্লাস পিএক্স এক্স বাই 2 আছে। এই তিনটেরই করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরটা, এই তিনটে ক্লাসিক্যাল অবজারভেবল, এই তিনটেরই কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর ওই একটাই হবে, মাইনাস আই এইচ প্লাস বাই 2 এক্স ডেল ডেল এক্স প্লাস ডেল ডেল এক্স। মানে এক্স পি এক্স বা পিএক্স এক্স এবং তার সঙ্গে এক্স পি এক্স বা পিএক্স এক্স বাই 2, এই তিনটে সেম তোমার ক্লাসিক্যাল অবজারভেবল, তাদের একটা ইউনিক কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর থাকলেই হবে এবং প্রত্যেকের জন্য তোমাকে জাস্ট এই অপারেটরটাকেই লিখতে হবে। তার মানে বুঝতে পারলে যে তুমি যদি থার্ড পয়েন্টটা চেক না করো, whether the operator is Hermitian or not, হ্যাঁ, তুমি কিন্তু মানে ভুলভাল কনক্লুশনে পৌঁছে যেতে পারো। অর্থাৎ ম্যাক্সিমাম ক্ষেত্রে কারেক্ট রেজাল্টটা পেয়ে যাও, কিন্তু দেয়ার আর এক্সেপশন যেখানে হারমিসিটিটা চেক করা খুব দরকার। হারমিশন না হলে কিন্তু সেটা তোমার কোয়ান্টাম মেকানিক্যাল তুমি অ্যাকসেপ্ট করতে পারবে না। এই পয়েন্টটা পরিষ্কার হলো? স্যার এই লাস্টের তিনটে কেন একই রেজাল্ট দিল? এই যে কারণ তিনটে তো একই ফিজিক্যাল কোয়ান্টিটি, এক্স পি এক্সও যা পিএক্স এক্সও তাই, এক্স পি এক্স প্লাস পিএক্স এক্স বাই 2, তিনটে ক্লাসিক্যালি তিনটে তো একই জিনিস, তাই না? মানে 2 ইন্টু 5, 5 ইন্টু 2 আর 2 ইন্টু 5 প্লাস 5 ইন্টু 2 বাই 2 একই জিনিস না? তাহলে একই জিনিস যদি হয় তাহলে একটা কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর পেলেই তো চলবে। এবার আমি প্রথমটা নিতে পারছি না, সেকেন্ডটা নিতে পারছি না, কারণ তারা হারমিশিয়ান না, তাহলে আমি কোনটা নেবো না থার্ডটা নেব। বুঝতে পেরেছ? বলো। আচ্ছা, সিমিলার সিচুয়েশন হচ্ছে তুমি ধরো একটা এক্স স্কোয়ার পি এক্স স্কোয়ার তুমি নিচ্ছ, এই এক্স স্কোয়ার পি এক্স স্কোয়ার তার কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর দেখতে হবে মাইনাস এইচ ক্রস স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু ডেল 2 বাই ডেল এক্স স্কোয়ার, বা পি এক্স স্কোয়ার যখন তুমি নেবে, পি এক্স স্কোয়ার তার করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর হচ্ছে মাইনাস এইচ ক্রস স্কোয়ার ডেল 2 বাই ডেল এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। এরা হচ্ছে নট অ্যাকসেপ্টেবল। কেন না? অ্যাজ দে আর নট হারমিশন। হারমিশন নয় বলে অ্যাকসেপ্টেবল নয়। তাহলে ওয়ে আউটটা কি? ওয়ে আউট হচ্ছে কি না, আবার সেই সিমেট্রাইজেশন। সিমেট্রাইজেশন তুমি কি করবে না, এক্স স্কোয়ার প্লাস পি এক্স স্কোয়ার প্লাস পি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই পি এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার বাই 2 করে দাও। পি এক্স স্কোয়ার বাই 2 তুমি করলে এটা, ঠিক আছে? তো এর যে করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরটা এক্স স্কোয়ার পি এক্স স্কোয়ার প্লাস পি এক্স স্কোয়ার বাই 2, এর যদি করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরটা তাই কত হবে, সেটা মাইনাস এইচ স্কোয়ার বাই 2 হয়ে গেল। আমি তো এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করবো, তাই তো মাইনাস এইচ স্কোয়ার বাই 2 হয়ে গেল। তার সঙ্গে থাকছে কত, এক্স স্কোয়ার ডেল 2 বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল 2 বাই ডেল এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। এটা হলো, এইটা হচ্ছে হারমিশিয়ান, and hence quantum mechanically acceptable। তার মানে যেটা বললাম ওই আগের মতোই এক্স স্কোয়ার পি এক্স স্কোয়ার বলো, অথবা পি এক্স স্কোয়ার বলো, অথবা এক্স স্কোয়ার পি এক্স স্কোয়ার প্লাস পি এক্স স্কোয়ার বাই 2 বলো, এইটা এই তিনজনেরই যে করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরটা, এটা সবটা একই হবে। এটা হচ্ছে মাইনাস এইচ স্কোয়ার বাই টোয়াইস 2, এটা এইটাই বলো বা এইটাই বলো বা এইটাই বলো, তিনটেরই একই মাইনাস এইচ স্কোয়ার বাই 2 এক্স স্কোয়ার ডেল 2 বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল 2 বাই ডেল এক্স স্কোয়ার। ঠিক আছে? বোঝাতে পারলাম সবটা?
হার্মেশিয়ান না হলে এই পদ্ধতিতে তখন হচ্ছে ওই ভ্যালুটা বের করতে হয়। হ্যাঁ, যদি এমনি নর্মালি স্টেপ 1 স্টেপ 2 ধরে তুমি একদম মেকানিক্যালি অপারেটরটা বের করে ফেললে, যে কোনো একটা ক্লাসিক্যাল অবজারভেবলকে ইন টার্মস অফ কম্পোনেন্টস অফ পজিশনের মোমেন্টাম তুমি লিখে পজিশনের জায়গায় জাস্ট ওই এক্স ওয়াই জেড বসিয়ে দিলে, আর মোমেন্টামের জায়গায় ওই মাইনাস আই এই স্কোয়ার ডেল ডেল এক্স মাইনাস আই স্কোয়ার ডেল ডেল ওয়াই মাইনাস আই স্কোয়ার ডেল ডেল জেড বসিয়ে দিলে, তাহলেই তুমি দেখবে 99% কেসে তুমি কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরটা পেয়ে যাবে একদম মেকানিক্যালি। এবারে কিছু কিছু এক্সেপশন আছে যেখানে ওই মেকানিক্যালি করার পরে যে অপারেটরটা বেরোলো, দেখা গেল সেই অপারেটরটা হয়তো হারমিশিয়ান বেরোলো না। এবারে কথাটা হচ্ছে যদি হারমিশিয়ান না বেরোয় তাহলে ওটাকে কিন্তু তুমি কোয়ান্টাম মেকানিক্সে নিতে পারবে না, কারণ পস্টুলেট তোমায় বলে দিয়েছে যে ফর এভরি অবজারভেবল ক্লাসিক্যাল মেকানিক্স দের ইজ এ করেসপন্ডিং লিনিয়ার অপারেটর কোয়ান্টাম মেকানিক্স হুইচ ইজ হারমিশিয়ান। তা হারমিশিয়ানটা হওয়াটা কিন্তু বাধ্যতামূলক, কারণ ক্লাসিক্যাল অবজারভেবল মানে সেটা অবশ্যই মেজারেবল কোয়ান্টিটি, মানে সেটা অবশ্যই রিয়েল। তাহলে সেই অপারেটরগুলো হারমিশিয়ান হলে তবেই তার অ্যাভারেজ ভ্যালুগুলো রিয়েল হিসেবে বেরোয়, সেখানে অপারেটরগুলো হারমিশিয়ান হওয়াটা বাধ্যতামূলক। এবারে তাহলে সেই চেকটা তো করার দরকার না, আদৌ হারমিশিয়ান হলো কি হলো না, ঠিক আছে? সেই জন্য চেকটাকে করে নিতে হবে। যদি দেখবে অনেক ক্ষেত্রে এটা হবে ক্লাসিক্যাল অবজারভেবল, মানে তার তো একটা করেসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর থাকতেই হবে। যখন এই ধরনের সিচুয়েশন হবে এইভাবে সিমেট্রাইজ যদি করে নাও, দুই দিয়ে যোগ করে 2 দিয়ে ভাগ করে যেটা পেলে সেটা একই ফিজিক্যাল কোয়ান্টিটি রিপ্রেজেন্ট করলো, তার যে করেসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর সেটা অটোমেটিক্যাল হারমিশিয়ান হয়ে যায় এবং সেটা কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল হয়। ঠিক আছে, বোঝা গেল? তাহলে দেখো, তাহলে এই যে আমি বলেছিলাম যে পস্টুলেট 2টা আমি কিন্তু অর্ধেকটা করতে পারবো, সবটা করতে পারবো না। তাহলে আমরা দেখো কি করেছি এখন পর্যন্ত, যে এই ফর এভরি অবজারভেবল, ফর এভরি ক্লাসিক্যাল অবজারভেবল দের ইজ এ করেসপন্ডিং লিনিয়ার অপারেটর ইন কোয়ান্টাম মেকানিক্স হুইচ ইজ হারমিশিয়ান। আমি জাস্ট এই পর্যন্ত বলেছি ফর এভরি ক্লাসিক্যাল অবজারভেবল দের ইজ এ করেসপন্ডিং লিনিয়ার অপারেটর ইন কোয়ান্টাম মেকানিক্স। সেইটা কেমন করে পেতে হয় সেটা মূলত আলোচনা করেছি। এবার আমাদের নেক্সট দিন যেটা করতে হবে সেটা হচ্ছে, মানে যেটা বাকি রয়েছে এখন, নেক্সট দিন বলবো না, যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে কি কন্ডিশনে একটা অপারেটর হারমিশিয়ান হতে পারে সেইটা এবং তার কিছু কিছু কনসিকুয়েন্সেস দেখা। তারপরের পার্টটা তো পুরোটাই ইনকমপ্লিট রয়ে গেছে, সেটা হচ্ছে আইগেন ফাংশনস অফ হারমিশিয়ান অপারেটর ফর্মস এ কমপ্লিট সেট। তাহলে আইগেন ফাংশনস বলতে আমি অ্যাকচুয়ালি কি বুঝছি, কমপ্লিট সেট বলতে আমি কি বুঝছি, এবং সেইখান থেকে বোঝা যে আইগেন ফাংশনস অফ হারমিশিয়ান অপারেটর কমপ্লিট সেট তৈরি করছে, এটা অ্যাকচুয়ালি মানেটা কি, এইটা সেইগুলো আমাকে পরপর করে করতে হবে। তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখবো। আমরা নেক্সট ক্লাসে যে কাজটাকে করবো সেটা এরকম, নেক্সট লেকচারে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা প্রথমে চলে যাব পস্টুলেট 3তে চলে যাব, পস্টুলেট 4-এ চলে যাব। এই দুটো পস্টুলেট আমি নেক্সট দিন আগে বলে দেব, নেক্সট ক্লাসে এই দুটো আগে বলে দেব। বলে দেওয়ার পরে তারপরের লেকচারে আমরা এই যে পস্টুলেট 2, 3, 4 এই তিনটেতে যেখানে যেখানে কিছু ইনকমপ্লিটনেস আছে সেগুলোকে ক্লিয়ার করা, তারপরের কাছে কম্পিউটেশন রিলেশন নিয়ে কথাবার্তা বলা, তারপরের কাছে হয়তো হারমিশিয়ান নিয়ে কথাবার্তা বলা। মানে তোমাদের অপারেটর অ্যালজেব্রা নিয়ে আমাদের এই যে একটা ক্লাস হলো অপারেটর অ্যালজেব্রার, এই ধরনের ক্লাস অন্ততপক্ষে তোমাকে এরপরে আরো 3 থেকে 4টে তো করতেই হবে, মানে 4টে তো করতেই হবে। মানে পস্টুলেট 3, 4 একদিন তোমার লাগছে, কম্পিউটেশন রিলেশন একদিন লাগছে, হারমিশিয়ান একদিন লাগছে। হারমিশিয়ান একদিনে হয় না, হারমিশিয়ান অপারেটর প্রতি থিওরেম সাথে হারমিশিয়ানটা বেশিরভাগ তোমার 2 দিন লাগে। ঠিক আছে, তাহলে খান পাঁচেক ক্লাস কিন্তু আমাকে অপারেটর অ্যালজেব্রা নিয়ে বলতে হবে। তারপরে আর একটা ক্লাসে হচ্ছে পস্টুলেট 5 যেটা, সেটা আমরা বলবো, তার সঙ্গে অপারেটর অ্যালজেব্রা অত বেশি কানেকশন নেই। তাহলে পস্টুলেট 2, 3, 4 এই তিনটাকে কিন্তু কম্বাইন করে করতে হবে। আর তাহলে আমরা 2টা বলেছি, নেক্সট দিন 3, 4 দুটো 3, 4 একদিনে বলে দেওয়া যাবে, নেক্সট দিন 3 এবং 4টাকে বলে দেবো। তারপরে 2, 3, 4 এই তিনটেকে জুড়ে আমরা একটা ইন্টিগ্রেটেড একটা তোমার একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করার চেষ্টা করবো, একটা হলিস্টিক একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করার চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে বলো যা বলেছি এখন পর্যন্ত তাতে কারো যদি কিছু অসুবিধা থাকে বলে না। স্যার মোমেন্টামের ক্ষেত্রে এক্স অপারেটর ইকুয়াল টু মাইনাস আই এইচ ক্রস ডেল ডেল এক্সটা করতে গেল। হ্যাঁ, ওইটা হচ্ছে না, একটা কনভেনশন ভাবো। এইটা না, এটা যে কোত্থেকে এলো, এই কোত্থেকে এলো এর ঠিক কথাই বলেছো, যে এইটা আমি ওই যে বলেছি দিস ইজ নট দ্য ইউনিক অ্যাপ্রোচ, আমি এক জায়গায় লিখে দিয়েছিলাম যে ওটাই তোমায় ধরতে হবে সেরকম নয়, কিন্তু
আমরা এই এই যে পস্টুলেট গুলো হয়ে যাওয়ার পরে আমরা রিপ্রেজেন্টেশন অফ কোয়ান্টাম মেকানিক্স বলে একটা হেডিং দিয়ে একটা লেকচার আমরা দেব। সেখানে তুমি দেখবে যে এখানে যেটা বলা হয়েছে যে এই যে আমি একটা মেকানিক্যালি বলেছি যে এক্স ওয়াই জেডটাকে এক্স ওয়াই জেডই কেন লিখছি, পিএক্স পিওয়াই পিজেড কে কেন আমি ওই রকম ভাবে লিখছি। হ্যাঁ, এইটা হচ্ছে জাস্ট সাম কাইন্ড অফ তোমার অ্যাজামশনস হিসেবে ভাবতে পারো বা পস্টুলেট হিসেবে ভাবতে পারো, ঠিক আছে, বাট দে আর নট দ্য ইউনিক চয়েস। আমরা একটা লজিক দেওয়ার চেষ্টা করব যে কেন এক্স ওয়াই জেড যদি এক্স ওয়াই জেড তোমার অ্যাকচুয়ালি প্রথমে ইনিশিয়ালি ইচ্ছে করবে কি যে ক্লাসিক্যালি যেমন হয় কোয়ান্টাম মেকানিক্যালি সেরকমই হোক, ক্লাসিক্যালি যেমন হয় কোয়ান্টাম মেকানিক্যালি সেরকমই হোক, এরকম যদি তুমি ভাব তাহলে এখানে এক্স ওয়াই জেডটাকে এক্স ওয়াই জেড থাকুক, কিন্তু পিএক্স পিওয়াই পিজেডটাকে পিএক্স পিওয়াই পিজেড থাকুক, এরকমই তুমি চাইবে। কিন্তু তাহলে দেখবে অনেক কিছু ইনকনসিস্টেন্ট হয়ে যাবে। যেমন মূলত হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল দেখবে তোমার স্যাটিসফাইড হবে না, এরেনফেস্ট ইকুয়েশন বা মোশন বলে একটা জিনিস আছে সেগুলো সব স্যাটিসফাইড হবে না। সেই জন্য তুমি কতকগুলোকে জিনিসকে যদি ধরে নাও এক্স ওয়াই জেডটাকে এক্স ওয়াই জেডই তুমি ধরবে, পিএক্স পিওয়াই পিজেডকে তার 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 কনজুগেট পেয়ার বা কমপ্লিমেন্টারি পেয়ার, তো সেখানে চয়েসটা তোমার আর খুব বেশি থাকছে না। আবার কেউ যদি মনে করে যে পিএক্স পিওয়াই পিজেডকে পিএক্স পিওয়াই পিজেডই ভাববে, তখন এক্স ওয়াই জেড কার এক্স ওয়াই জেড বলে ভাবলে চলবে না, সেটাকে তার মতো করে চেঞ্জ করতে হবে যাতে করে আলটিমেটলি তোমার ওই হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল বা আরো অনেক ইম্পর্টেন্ট রিলেশন স্যাটিসফাইড হয় বা ওবের হয়। ঠিক আছে, হ্যাঁ স্যার। বুঝেছো? মানে কোশ্চেনটা তোমার খুবই ইন্টারেস্টিং, খুবই ভালো কোশ্চেন। হ্যাঁ, কিন্তু এখন ফর দ্য টাইম বিং তুমি ভেবে নাও এটা একটা অ্যাজাম্পশন বা পস্টুলেট, ঠিক আছে, বা দে আর নট দ্য ইউনিক চয়েস। এটাই যে ইউনিকলি এটাই হতে হবে সেরকম নয়। মানে 68 রকমের অ্যাপ্রোচ আছে এখন পর্যন্ত, 68 টাইপস অফ অ্যাপ্রোচেস আছে। আমরা 4টে অ্যাপ্রোচ অ্যাকচুয়ালি তোমাদের বলবো। একটা এই যেটা আমি করলাম এটাকে বলা হয় শোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন, হ্যাঁ, তারপর হবে শোডিঞ্জার মোমেন্টাম রিপ্রেজেন্টেশন, তারপর হবে হাইজেনবার্গ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, তারপর হবে ডিরাক রিপ্রেজেন্টেশন বা ব্রাকেট নোটেশন। ঠিক আছে, আমি 4টে অ্যাপ্রোচ অন্তত তোমাদের কাছে ইন্ট্রোডিউস করব, কিন্তু এই ধরনের অ্যাপ্রোচ আছে টোটাল কিন্তু 68 টাইপস অফ অ্যাপ্রোচেস আর দেয়ার। ঠিক আছে, এটা বুঝতে হবে হ্যাঁ তোমার। স্যার।